সর্বগ্রাসী কালাহারি মরুভূমি থেকে আমাজনের গহন রেন ফরেস্ট, ভয়ঙ্কর হিংস্র বুনিপ থেকে শুরু করে লম্বা ঘাসের আড়ালে ওত পেতে থাকা সিংহের দল, এইসব প্রতিকূলতাকে উপেক্ষা করে নির্ভীক হৃদয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল এক অতি সাধারণ বাঙালি যুবক। কুবেরের ঐশ্বর্যের হাতছানি নয়, যার হৃদয় জুড়ে ছিল অদেখাকে দেখার আর অজানাকে জানার দুর্দম নেশা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে যে অতি সাধারণ ছাপোষা বাঙালি যুবকের অসাধারণ হয়ে ওঠার আখ্যান বাঙালিকে আজও উদ্বুদ্ধ করে অ্যাডভেঞ্চারের হাতছানিতে সাড়া দিতে। সেই অ্যাডভেঞ্চার প্রিয় যুবক শঙ্কর কি আফ্রিকা থেকে ফিরে এসে আটপৌরে জীবনযাপন করেছিল? সত্যিই কি তা সম্ভব, নাকি সে আবার বেরিয়েছিল অচেনা পথের খোঁজে, আবার হারিয়েছিল প্রকৃতির বুকে কোনো এক অজানা প্রান্তরে, ছুটে গেছিল ভয়ঙ্কর অ্যাডভেঞ্চারের নেশায়? লেখক পার্থদের কলমে আড্ডাবাজ 221 বি হ্যারিসন স্ট্রিট গল্পের জন্য স্টোরি উইথ অ্যারি 86.7 তোমার এফএমের নিবেদন শঙ্করের দ্বিতীয় দুর্ধর্ষ অ্যাডভেঞ্চারের গল্প চাঁদের উপত্যকা। গল্পপাঠ সৌমেন। অন্যান্য চরিত্রে মলয়, প্রদীপ্ত, গৌরী, সৌম্য, সুমিতেন্দ্র, সৃজন, সৌমেন এবং অরিজিৎ, এবং সূত্রধার আমি প্রদীপ্ত। শুরু হচ্ছে পার্থদের কলমে শঙ্করের দ্বিতীয় অ্যাডভেঞ্চার চাঁদের উপত্যকা। আকাশে শুক্লা চতুর্দশীর লালচে সাদা থালার মতো চাঁদ উঠেছে একখানা। সেদিকে তাকিয়ে শঙ্কর ঈষৎ অন্যমনস্ক। তার হাতে প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়ের পত্রখানা। গত 1 বছরে শঙ্কর নানা সাংসারিক কাজে নিজেকে জড়িয়ে ফেলেছে। ইদানিং সে ফাঁস যেন তাকে কণ্ঠরুদ্ধ করে হাঁপিয়ে তুলেছে। 1 বছর আগে পূর্ব আফ্রিকা থেকে ফিরে আসার পর বাকি 2টি হিরে বিক্রি করে যে অর্থ তার হাতে এসেছিল তা দিয়ে সে আমদানি রফতানির ব্যবসা শুরু করেছে। প্রধানত পাট ও শস্যপণ্যের সঙ্গে তুলা, চা আর কলে তৈরি কাপড় সে রপ্তানি করে। ঢাকা কলকাতার মধ্যে তার বাণিজ্য চলে। ঢাকার পদ্মা তীরে লৌহজং বন্দরে তার ব্যবসার পার্টনার CB ম্যাকার্টিস সাহেব আছেন। তাদের ব্যবসার মূলধনে
একটি ছোট পণ্যবাহী জাহাজ ও একটি স্টিমার কেনা হয়েছে। ইদানিং সাহেব ব্যবসা বাড়াতে চান। শঙ্কর সাহেবের কাছে শুনেছে রাবার ব্যবসায় ইদানিং প্রচুর লাভ হচ্ছে। সাহেবের এক ভাই নাকি ব্রাজিল থেকে রাবার আমদানি করে প্রচুর মুনাফা করছে। শঙ্কর অবশ্য ইদানিং মোটরগাড়ির টায়ার ও আরও কিছু রাবারের সামগ্রী দেখতে পেলেও রাবার জিনিসটি কিভাবে প্রস্তুত করা হয় সে বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ। শুনেছে রাবার গাছের কাণ্ড থেকে রস বের করে তা শুকিয়ে রাবারের উৎপত্তি। মাস তিনেক আগে শঙ্করের বোনের বিবাহের সময় রামেশ্বর মুখুজ্জের স্ত্রী এসে গল্পচ্ছলে বললেন, বাবা শঙ্কর, আমার জামাই এখন নাকি ব্রাজিল না কোথায় একটা গিয়ে বসে আছে, সেটা নাকি আফ্রিকা থেকেও দূরে। সেখানে নাকি রাবার গাছের বাগানের সুপারভাইজারে চাকরি করছে। কি কাণ্ড বলো দেখি, রাবার নাকি গাছে হয়। সত্যি কালে কালে যে কত রঙ্গ দেখব। ব্রাজিলের কথা শুনে অবধি শঙ্করের বুকের ভিতরটা ছটফট করতে শুরু করেছে। আমাজন অববাহিকা, বিপদসংকুল ঘন রেনফরেস্টে অগুন্তি হিংস্র জন্তু জানোয়ারের আনাগোনা। দু একজন অভিযাত্রীর বই পড়ে শঙ্কর এসব জেনেছে। 1400 শতকের আগে পর্যন্ত দক্ষিণ আমেরিকা সম্পর্কে মানুষের কোনো ধারণা ছিল না। দুদিন আগে রামেশ্বর মুখুজ্জের জামাই প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়ের চিঠি এসেছে ব্রাজিল থেকে। ইতিমধ্যেই 4-5 বার শঙ্কর চিঠিটা পড়েছে আর বিস্তর ভেবেছে। কিছুতেই যেন সে মনস্থির করতে পারছে না। তবে কি আফ্রিকা থেকে যে দুঃসাহসিক শঙ্কর ফিরেছিল, 1 বছরেই বাংলার নরম জল হাওয়া তাকে ঘরকুনো করে তুলল? ফটফটে চাঁদের আলোয় শঙ্কর পত্রখানা আবার খুলে পড়তে শুরু করল। প্রিয় শঙ্কর, তোমার পত্র পেয়েছি। রাবার উৎপাদন সম্পর্কে তোমার অসীম আগ্রহ আমাকে মুগ্ধ করেছে। তোমায় কি বলবো ভাই, রাবার এখন বিশ্বে আগামী দিনে সোনার চেয়েও দামি হতে চলেছে। ব্রাজিল ইউরোপের দেশগুলিতে রাবার ও কফি রপ্তানি করে গোটা বিশ্বে সেরার স্থানটি দখল করবে, এ আমার বিশ্বাস। তোমার জন্য একটি ভালো খবর আছে। আমার কোম্পানির মালিকের অনেকগুলি কফি বাগানও আছে দক্ষিণ ব্রাজিলে। সম্প্রতি মানাউসের রাবার বাগান থেকে আমাকে দক্ষিণ ব্রাজিলের কফি বাগানে কর্মসূত্রে বদলি করা হয়েছে। জায়গাটি রিও ডি জেনেরিওর কাছে। এখন সুখবর হলো, মানাউসের রাবার বাগানে সুপারভাইজার পদে একটি কর্ম খালি হয়েছে। ভাই শঙ্কর, তোমার আফ্রিকা অভিযান বিষয়ে আমি অবগত আছি। তোমার মতো দুঃসাহসিক বাঙালি যুবক ঘরে বসে বাকি জীবনটা কাটাবে, এ আমি ভাবতে পারি না। যোগ্য ক্যান্ডিডেট হিসেবে আমি তোমার নামটি সুপারিশ করেছি এই পদের জন্য। এই চিঠি পাওয়া মাত্র তুমি সত্বর ব্রাজিল যাত্রার ব্যবস্থা করো। ইতি তোমাদের প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়। বোম্বাই বন্দর থেকে 1911 সালে দুর্গাপুজোর ঠিক আগে শঙ্কর ব্রাজিলগামী জাহাজে চড়ে বসে। জাহাজটির নাম মিনহা বনিতা, পর্তুগিজ ভাষায় প্রিয় নারী। প্রধানত 2টি কারণে শঙ্করের ব্রাজিল যাওয়ার সিদ্ধান্ত নেওয়া। সিবি ম্যাকার্টিস সাহেব যখন প্রথম তার কাছে পর্তুগিজ অধ্যুষিত ব্রাজিলের কথা উত্থাপন করেন, তখন তার চাঁদের পাহাড় অভিযানের সঙ্গী আলভারেজের মুখটি মনে পড়ে। শক্ত চোয়ালের রোদে পুড়ে তামাটে হয়ে যাওয়া সে মুখখানিতে দপ করে জ্বলে ওঠা 2টি দীপ্যমান চোখ তাকে অসীম সাহস যোগায়। দ্বিতীয়ত, আমাজন নদী অববাহিকায় বিপদসংকুল ঘন রেন ফরেস্ট যেন তাকে হাত ছানি দিয়ে ডাকে। মিনহা বনিতা মূলত পণ্যবাহী জাহাজ। ব্রাজিলের কফি রাবার বোঝাই করে ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের বন্দরে পৌঁছে দেয়। আবার ফেরার পথে
এই মহাদেশের বিভিন্ন বন্দর থেকে পাট, চা, এলাচ, লবঙ্গ সহ বিভিন্ন মশলাপাতি নিয়ে ব্রাজিলে প্রত্যাবর্তন করে। তবে পণ্য ছাড়া জাহাজের নাবিক সারেং সহ জনাষাটেক লোকও আছে জাহাজটিতে। বোম্বাই বন্দর থেকে রওনা হয়ে প্রায় ৯,৫০০ নটিক্যাল মাইল জলপথে অতিক্রম করে মিনহা বনিতা ব্রাজিলের বন্দর সুয়াপে পৌঁছবে অন্তত ২ মাস পর। ম্যাকার্টিস সাহেবই নাবিক আর সারেংদের সঙ্গে এই পণ্যবাহী জাহাজে তার যাত্রার ব্যবস্থা করেছেন। ব্রাজিলের মানাউসের একটি রাবার উৎপাদক কোম্পানির সুপারভাইজারের কাজ নিয়ে যাচ্ছে শঙ্কর। আসলে পেরু ব্রাজিলের আমাজন অববাহিকায় রাবার চাষের খুঁটিনাটির সঙ্গে কফি উৎপাদন ও আমদানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আনবে সে। রাবার চাষের বিষয়ে হাতে কলমে কাজ শেখার অভিজ্ঞতা যাতে শঙ্কর পায়, সেই জন্য এই বিশেষ চাকরির ব্যবস্থা করেছেন ম্যাকার্টিস সাহেব। মিনহা বনিতা বোম্বাই বন্দর থেকে রওনা দিয়ে আরব সাগরে ভেসে আডেন উপসাগর হয়ে জিবুতিতে একবেলা হল্ট করে প্রবেশ করল লোহিত সাগরে। উত্তর দিকে এশিয়ার দেশগুলো, আরব ইহুদিদের দেশ, দক্ষিণে আফ্রিকার দেশ সুদান, মিশর। জাহাজের ডেকে দাঁড়িয়েছিল শঙ্কর, তার পাশে কেবিন বয় তরুণ জোশুয়া। জোশুয়া জাহাজের রান্নার কাজ করে। তার হাতের ভেড়ার মাংস খেয়ে শঙ্কর মোহিত। দুজনের বয়স কাছাকাছি হওয়ায় বেশ ভাব জমে উঠেছে। হিব্রু ছাড়াও ভাঙা ভাঙা পর্তুগিজ ও ইংরেজি বলে সে। পশ্চিম আকাশে তখন সূর্য ডুবছে। লোহিত সাগরের জল নিভন্ত সূর্যের আঁচে প্রকৃত লোহিত বর্ণ দেখাচ্ছে। সেদিকে তাকিয়ে শ্রদ্ধাবনত চিত্তে জোশুয়া মগ্ন কণ্ঠে যেন বলে ওঠে, শঙ্কর, না জানি কত সহস্রাব্দ পূর্বে আমাদের পবিত্র পিতৃপুরুষ মোজেস ওই লোহিত সাগর অতিক্রম করে জেকবের সন্তান আমার ইহুদি পিতৃপুরুষদের ফিরিয়ে দিয়েছিলেন তাদের স্বাধীন দেশে। হয়তো ওই আধারেই কোথাও লুকিয়ে আছে সুউচ্চ সিনাই পর্বত শিখর। আনমনা শঙ্কর সেদিকে তাকিয়ে ভাবতে থাকে পবিত্র হিমালয়ের কথা, কৈলাস পর্বতের কথা। তার বহুদিনের ইচ্ছে মানস সরোবর যাওয়ার, কিন্তু এই ক্ষুদ্র জীবনে তা কি সম্ভব? একটা চাপা দীর্ঘশ্বাস গোপন করে শঙ্কর। আরও ১ সপ্তাহ পর লোহিত সাগর ছেড়ে সুয়েজ উপসাগর অতিক্রম করে সুয়েজ ক্যানালের কাছে জাহাজ পৌঁছল। মানুষের কাটা এই খালটি আফ্রিকা ও এশিয়ার মধ্যবর্তী লোহিত সাগরকে ইউরোপের ভূমধ্য সাগরের সঙ্গে জুড়েছে। মিশরের ইসমাইলিয়া ছুঁয়ে একদিন পর মিনহা বনিতা হাজির হল ভূমধ্য সাগরে। ভূমধ্য সাগর ধরে চলতে চলতেই শঙ্কর টের পেল জলবায়ুর পরিবর্তন। অক্ষাংশ ধরে ক্রমে উত্তরে আর দ্রাঘিমা রেখার পশ্চিম দিকে যাত্রার কারণে যে লোহিত সাগরীয় শুষ্ক ও উষ্ণ জলবায়ু থেকে অপেক্ষাকৃত নাতিশীতোষ্ণ আরামপ্রদ জলবায়ুর দিকে সে চলে এসেছে, শঙ্কর তা নিজের ভৌগোলিক জ্ঞান থেকে টের পেল। তেরছা সূর্যরশ্মির উপভোগ্য দুপুরগুলোয় শঙ্কর জোশুয়া আর অন্য নাবিকদের সঙ্গে তাস খেলে। জাহাজের পর্তুগিজ ক্যাপ্টেন কারভালহো যদিও মাঝবয়সী গম্ভীর মানুষ, তবু তিনি কখনো কখনো চলে আসেন ওদের খেলা দেখতে। এক চাঁদনি রাতে মধ্যরাত পেরিয়ে শঙ্করের ঘুম ভাঙে সুমধুর সঙ্গীতে। একটা চাদর গায়ে জড়িয়ে শঙ্কর ডেকে উঠে এসে দেখে ক্যাপ্টেন কারভালহো আপন মনে অর্গ্যান বাজাচ্ছে। মৃদুমন্দ ভূমধ্য সাগরীয় হাওয়া তার চুল এলোমেলো করে দিচ্ছে। অর্গ্যানের সুরটি বড় বিষণ্ণ বিধুর।
জাহাজ ভূমধ্য সাগর দিয়ে যাওয়ার পথে কত বন্দর শহর যে ছুঁয়ে গেল তার ইয়ত্তা নেই। কখনো ইতালি অধিকৃত লিবিয়ার বেনগাজি, কখনো ইতালির সার্ডিনিয়া প্রদেশের ক্যাগলিয়ারি বন্দর। এসব বন্দরে সারা দিন পণ্য ওঠানামা করে। শঙ্কর তখন জশুয়াকে সঙ্গে নিয়ে ঘুরে আসে বন্দর ঘেঁষা জায়গাগুলি। ইতিমধ্যে জশুয়া ছাড়াও হার্নান্ডেজ নামের এক স্পেনীয় তরুণের সঙ্গে শঙ্করের ভাব জমেছে। স্পেনের কাতালোনিয়া প্রদেশের কোনো এক অখ্যাত গ্রামে তার ছোটবেলা কেটেছে। কিশোর বয়সে সে মাতাদোর হওয়ার স্বপ্ন নিয়ে মাদ্রিদে আসে, কিন্তু ভাগ্য তাকে বুল ফাইটারের বীর হয়ে ওঠার স্বপ্ন থেকে বঞ্চিত করে টেনে আনে বন্দর শহর বার্সেলোনায়। সেখান থেকেই মিনহা বনিতার জাহাজি হয়ে সে ভেসে পড়ে সমুদ্রে। জাহাজ এবার বার্সেলোনায় 1.5 দিন থাকবে শুনে হার্নান্ডেজের আনন্দ যেন আর ধরে না। একবেলার ছুটি নিয়ে সে গেল বার্সেলোনা শহরের প্রান্তে তার বাড়িতে মা আর বোনের সঙ্গে দেখা করতে। নতুন জামা, ফল, মিষ্টি আর কিছু জমানো পেসেতা তাদের হাতে তুলে দিয়ে হার্নান্ডেজ যেন নিশ্চিন্ত হলো। পরদিন ভোরে বার্সেলোনা থেকে রওনা দিয়ে জাহাজ একদিনের মাথায় জিব্রাল্টার প্রণালী ধরে আটলান্টিক মহাসাগরের মুখে এসে পৌঁছল। এবার তার গতিপথ দক্ষিণমুখী হয়ে দক্ষিণ গোলার্ধের দিকে যাবে। জাহাজ এখন আফ্রিকার পশ্চিম উপকূলের মরক্কো, মাউরিটানিয়া, সুরিনামের পাশ দিয়ে যাবে। গোটা আফ্রিকা মহাদেশ জুড়ে সাহারা মরুভূমির যে ব্যাপ্তি তা আটলান্টিক ঘেঁষা পশ্চিম উপকূল পর্যন্ত বিস্তৃত। এখানে আটলান্টিকের বুকে অনেকগুলি ছোট দ্বীপপুঞ্জ আছে। জাহাজ যখন এরকম এক দ্বীপপুঞ্জ কেপ ভার্দের কাছাকাছি এসে পড়ে, তখন হঠাৎ সমুদ্র নিস্তরঙ্গ হয়ে পড়ল। কোথাও এতটুকু বাতাস পর্যন্ত বইছে না। এই পরিস্থিতি না কাটানো পর্যন্ত বনিতা আর দক্ষিণমুখে এগোতে পারছে না। নাবিক সারেংরা চাইছিল কেপ ভার্দেতে নোঙর করতে, কিন্তু কারভালহো চিন্তিত মুখে বললেন, পরিস্থিতির সামান্য উন্নতি হলেই আমরা জাহাজ নিয়ে দ্রুত এগোব। এমন একটা রোদ ঝলমলে সকালে কারভালহোর কপালে চিন্তার গভীর ভাঁজ দেখে শঙ্কর অবাক হল। জাহাজের অল্প বয়সী নাবিক ছেলে ছোকরার দল চাইল দিনটা কেপ ভার্দেতে আনন্দ করে কাটাতে। কেপ ভার্দের দ্বীপ বোয়া ভিস্তার চারপাশে নীল লেগুন, সেখানে জল কাঁচের মতো পরিষ্কার। জশুয়া হার্নান্ডেজরা লেগুনে নেমে সাঁতার কাটবে ঠিক করল। 2টো নৌকা করে জনা 12 তরুণ উৎসাহী নাবিক কেপ ভার্দের অদূরে দাঁড়ানো বনিতা থেকে ভেসে গেল বোয়া ভিস্তা দ্বীপে। সবুজ সুন্দর দ্বীপটিকে ঘিরে সোনালি তটভূমি, মিহি মসৃণ বালুকারাশি পেরিয়ে নারকেল, কলা আর পাম গাছ। হার্নান্ডেজ জশুয়াদের সঙ্গে শঙ্করও লেগুনের জলে নেমে স্নান করতে লাগল। কাঁচের মতো স্বচ্ছ জলের ভেতর কত রং বেরঙের সামুদ্রিক মাছ, কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে। তাদের হাতের বেড় দিয়ে ধরতে গেলে পালিয়ে যায়। শিশুসুলভ উচ্ছ্বাসে শঙ্কর মেতে ওঠে। জলে সাঁতার কাটা, মাছ ধরা আর গাছে চড়ে নারকেল পেড়ে খুব আনন্দে কাটল শঙ্করদের। নারকেল, কলা আর সিদ্ধ মাছ দিয়ে মধ্যাহ্নভোজ করতে দুপুর গড়িয়ে গেল। এবার তাদের ডিঙি নৌকা করে জাহাজে ফিরতে হবে। সকালের ঝকঝকে নীল আকাশে যে একখণ্ড কালো মেঘ ছিল, তা যেন সবার অলক্ষ্যে বাড়তে বাড়তে অর্ধেক আকাশ দখল করেছে। সেই পাংশু রঙের মেঘটার দিকে তাকিয়ে শঙ্কর বলল, হার্নান্ডেজ, জশুয়া, আমাদের এক্ষুনি জাহাজে ফিরতে হবে। আকাশের অবস্থা কিন্তু ভালো নয়। 12 জন নাবিক জাহাজে ফিরবে বলে 2টো ডিঙি ভাসালো জলে। তট থেকে 2.5 কিলোমিটার দূরে জাহাজ দাঁড়িয়ে আছে। এদিকে একটু একটু করে হাওয়ার টান যেন বেড়ে চলেছে। সমুদ্রের নীল জলও কেমন যেন পাংশু বর্ণ ধারণ করে ফুলে উঠছে। দ্রুত নৌকা চালাচ্ছে ওদের দলটা। প্রায়
1 কিলোমিটার পেরোনোর পর হঠাৎ হার্নান্ডেজ চিৎকার করে উঠল, শঙ্কর, সর্বনাশ! আমাদের নৌকো সার্গাজমে আটকে গেছে, এখন উপায়? শঙ্কর জিজ্ঞাসু চোখে তাকালো। জোশুয়া বলল, সার্গাজম এক ধরনের সামুদ্রিক শ্যাওলা। নৌকো বা জাহাজ একবার যদি আটকে যায়, ছাড়িয়ে বেরোনো কিন্তু খুব মুশকিল। এই সময় আকাশের কৃষ্ণবর্ণ মেঘের মধ্যে আঁকাবাঁকা ভয়ঙ্কর বিদ্যুৎ রেখা ফুটে উঠল। সে মেঘ গর্জন সমুদ্রের পাংশু জলে ধাক্কা খেয়ে কেমন যেন গুম গুম শব্দ তুলল। হার্নান্ডেজ বলল, শঙ্কর, জোশুয়া, তোমরা চলে যাও ওই নৌকোয়, আমি নৌকো ছাড়িয়ে এক্ষুনি আসছি। সে কথায় বাকি নাবিকরা চমকে উঠল। যদিও জাহাজের বয়লার রুমে কাজ করা হার্নান্ডেজ শক্তপোক্ত চেহারার যুবক, সাহসও তার অসীম, কিন্তু এই দুর্যোগের সমুদ্রে তাকে একা ফেলে যেতে সকলেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। শেষে সবাই ঠিক করল একজন মাঝবয়সী অভিজ্ঞ নাবিক থাকবে হার্নান্ডেজের সঙ্গে। তার নাম ওচোয়া। সে পেরুর লোক। 30 বছর ধরে সমুদ্রে সে ঘুরে বেড়াচ্ছে। বাকিরা সাঁতার কেটে অন্য নৌকাটিতে গিয়ে উঠল। প্রচণ্ড শীতল জলে সাঁতার কেটে শঙ্কর অন্য 4 জন সঙ্গীসহ নৌকাটিতে যাওয়ার সময় টের পেল অন্ধকার হয়ে আসছে। এদিকে প্রবলভাবে ফুলে ফেঁপে ওঠা সমুদ্রের ঢেউয়ের আড়ালে মিনহা বনিতা অস্পষ্ট হয়ে গেছে। তখনও দূরত্ব প্রায় 1 কিলোমিটার। কিন্তু এভাবে প্রবল ঝোড়ো হাওয়া যা আফ্রিকা উপকূল থেকে পশ্চিম দিকে বয়, তা চলতে থাকলে জাহাজ ক্যারিবিয়ান সমুদ্রের দিকে সরে যেতে থাকবে। শঙ্করদের নৌকাও দিকভ্রষ্ট হয়ে অন্য দিকে চলে যেতে পারে। হঠাৎ পেছন দিকে তাকিয়ে শঙ্কর দেখল প্রকাণ্ড দেওয়ালের মতো এক ঢেউয়ের মাথার উপর হার্নান্ডেজের ছোট্ট নৌকাটা যেন কলার ভেলার মতো উল্টে পড়ল। এই সময় আরও 2টি বাজ পড়ল সশব্দে। বিদ্যুতের আলোর ঝলকে শঙ্কর স্পষ্ট দেখতে পেল 2টি অসীম সাহসী মানুষ নৌকা নিয়ে লড়াই চালাচ্ছে প্রাণপণ। প্রতিকূল হয়ে ওঠা সমুদ্রের আকাশ ছোঁয়া ঢেউগুলো যেন তাদের জীবন্ত গিলে নিতে চাইছে। মেঘের পিছনে সূর্য কখন অস্ত গেছে কেউ জানে না। নিকষ কালো মেঘে ঢাকা আকাশে চাঁদের দেখাও নেই। শুধু থেকে থেকে সমুদ্রের ভয়ঙ্কর গর্জন আর কালো আকাশের বুকে বিদ্যুৎ রেখা। হাওয়ার দাপট আর সমুদ্রের মত্ততায় শঙ্কর সহ বাকিরা আপাদমস্তক ভিজে গেছে লোনা জলে। কারোর মুখে কোনো কথা নেই। মাল্লারা শুধু ছপ ছপ করে দাঁড় টেনে চলেছে। দিকভ্রান্ত হয়ে কোন ঠিকানায় চলেছে কেউ জানে না। আদৌ ঢেউয়ের মাথায় চড়ে একই জায়গায় ঘুরপাক খাচ্ছে কিনা তাও জানা নেই। এই ভয়ঙ্কর ঝড়ের সমুদ্রে নৌকার উপর নিয়ন্ত্রণ নেই শঙ্করদের। একমাত্র ঝড় আর ঝড়ের ঈশ্বরই জানেন তাদের কোথায় নিয়ে ফেলবে। প্রবল অনিশ্চয়তা আর সংকটের মধ্যে আরও ঘণ্টাখানেক কাটানোর পর রাত প্রায় 9টা নাগাদ অন্ধকারে যেন মিনহা বনিতার আলো দেখা যায়। আশ্চর্যজনকভাবে যেন সে আলো তাদের নৌকার দিকে এগিয়ে আসছে। শঙ্কর বুঝতে পারে ক্যাপ্টেন কারভালহো এই প্রবল ঝড় আর সমুদ্রের উত্তাল তরঙ্গের মধ্যে দিয়ে মাথা ঠান্ডা রেখে জাহাজ ফের আফ্রিকার উপকূলের দিকে ফিরিয়ে আনছেন। রাত 10টা নাগাদ শঙ্কররা যখন নৌকা থেকে মিনহা বনিতায় প্রত্যাবর্তন করল, তখনও ঝড়ের দাপট আর সমুদ্রের গোঁ গোঁ শব্দ বিন্দু মাত্র কমেনি। রাত 3টে নাগাদ হাওয়ার দাপট কমে এলো। সামুদ্রিক ঢেউগুলির দৌরাত্ম্য কমে যেন প্রায় শান্ত স্বাভাবিক চেহারাটি ফিরে এলো। পশ্চিম আফ্রিকার সুরিনাম উপকূলে হার্নান্ডেজ ও ওচোয়ার নৌকাটির জন্য বিস্তর খানাতল্লাশি চলল, কিন্তু কোথাও তাদের চিহ্ন মাত্র পাওয়া গেল না।
তখন সূর্যোদয়ের সময়। আকাশের মেঘ কেটে আবহাওয়া পরিষ্কার হয়ে আসছে। রাত্রি দিনের সেই ব্রাহ্ম মুহূর্তে জাহাজের ডেকে দাঁড়িয়েছিল অবসন্ন শঙ্কর। তার পাশে দাঁড়িয়েছিলেন বর্ষিয়ান ক্যাপ্টেন কারভালহো। পূব আকাশের দিকে চেয়ে শঙ্কর বলল, আপনার এই ভয়ঙ্কর সমুদ্রকে হার্নান্ডেজ আর ওচোয়াকে সত্যি গ্রাস করে নিল? আর কি তাদের ফিরিয়ে দেবে না? কারভালহোর কপালে অসংখ্য বলিরেখা, অসম্ভব উজ্জ্বল চোখ আর কাঁচা পাকা দাড়ির আড়ালে শক্ত দৃঢ় চোয়াল শঙ্করকে বারবার আলভারেজের কথা মনে করায়। বিষণ্ণ কারভালহো বলে ওঠে, মিওফিলহো মাইসান, আমি 30 বছর সমুদ্রে ঘুরে বেড়াচ্ছি। আমি বারবার দেখেছি সমুদ্র শুধু নেয়, কাউকে ফিরিয়ে দেয় না। সমুদ্র হলো একটা রাক্ষস, মার এম দেমনীয়। ক্যাপ্টেন কারভালহোকে আংশিক ভুল প্রমাণ করে সমুদ্র ওচোয়াকে ফেরত দিয়ে গেল। 1.5 দিনের মাথায় তাকে পাওয়া গেল। ভাঙা নৌকোর একটা তক্তা ধরে সে ভেসেছিল। ঝড়, জল, বৃষ্টি আর 2 দিনের অনাহারে সে তখন মৃতপ্রায়। ধীরে ধীরে ওষুধপথ্য পেয়ে দিন কতেকে সে সুস্থ হয়ে উঠল। কিন্তু ভয়ঙ্কর ঝড়ের রাতের কথা বলতে গিয়ে তার চোখ বিস্ফারিত হয়ে উঠছিল। একটা প্রকাণ্ড ঢেউ এসে তাদের নৌকা খোলামকুচির মতো আছড়ে ফেলেছিল। ওচোয়া সংজ্ঞাহীন অবস্থায় কতক্ষণ ছিল সে নিজেও জানে না। জ্ঞান ফিরেছিল ভোরের প্রথম সূর্যের আলোয়। তখন সে আবিষ্কার করে কাঠের টুকরোর উপরে সে ভাসছিল, কিন্তু হার্নান্ডেজের চিহ্ন সে কোথাও খুঁজে পায়নি। সম্ভবত নৌকা উল্টে যাওয়ার সময় সে সামুদ্রিক শ্যাওলায় আরও বিশ্রীভাবে জড়িয়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়, অথবা কোনো মাংসাশী সামুদ্রিক প্রাণীর শিকারও সে হতে পারে। হার্নান্ডেজ আর ফিরল না। যে একদিন মাদ্রিদের কোনো বুল ফাইটিংয়ের স্টেডিয়ামে হাজার হাজার দর্শকের সামনে মাতাদোরের পোশাকে উন্মত্ত কোনো ষাঁড়ের সামনে নির্ভীক দাঁড়িয়ে লড়াই করতে চেয়েছিল, অথচ ভাগ্যের ফেরে দরিদ্র পরিবারের সদস্যদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে সে বার্সেলোনা বন্দর থেকে নাবিক হয়ে ভেসেছিল সাগরের জলে। তার সেই মাতাদোর হওয়ার, বীর হয়ে ওঠার স্বপ্নটাও আটলান্টিকের গাঢ় নীল জলে তলিয়ে গেল চিরতরে। ভাবতে ভাবতে শঙ্করের চোখ দুটি এক অসীম সাহসী বন্ধু বিয়োগে সজল হয়ে উঠল। মিনহা বনিতা ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ে আফ্রিকার পশ্চিম উপকূলের দেশ সুরিনামের কাছে আটকে যাওয়ার দিন 15 পর ব্রাজিলের সুয়াপে বন্দরে এসে ভিড়ল। সুয়াপে থেকে বায়া ডি মারাজো উপসাগর হয়ে বেলেম বন্দরে আসার আগে মিনহা বনিতার ক্যাপ্টেন কারভালহো শঙ্করের হাতে একটা চিরকুটে তার ঠিকানা লিখে দিয়েছিল। কেন জানি শঙ্করের মনে হয়েছিল কারভালহোর সঙ্গে তার ফের দেখা হবেই। ঘটনাচক্রে মৃত্যুর মুখ দেখে আসা মাঝবয়সী নাবিক ওচোয়াও বেলেম যাওয়ার পথে তার সঙ্গী হয়েছিল। বেলেম থেকে আমাজন নদীপথে শঙ্করের মানাউস আসার কথা ছিল। এদিকে ওচোয়া ফিরছিল মানাউস ছাড়িয়ে আরও দূরে পেরুর শহর ইকুইতোসে। এই ইকুইতোসও আমাজনের তীরবর্তী শহর, যা তখন মানাউসের মতোই রাবার শিল্পের প্রাচুর্যে ফুলে ফেঁপে উঠেছিল। বিকট দর্শন ওচোয়ার বয়স 50 পেরিয়ে গিয়েছিল। খর্বাকার চেহারার মানুষটার ক্ষতে ভরা মুখের দিকে তাকালে শঙ্করের একটু ভয়ই লাগত, অথচ মানুষটার একজোড়া দয়ালু চোখ ছিল, যেখানে জীবনে হার না মানার একটা সংকল্প লুকিয়েছিল। লোকটা শঙ্করকে বলেছিল,
নাবিকের কাজ ছেড়ে সে তার দেশ ইকুইতোসে রাবার কোম্পানিতে কাজ নেবে, তাই বেলেম থেকে শঙ্করের সঙ্গে একই স্টিমারে চেপে বসেছিল। বেলেম বন্দর থেকে নদীপথে মানাউস প্রায় 800 নটিক্যাল মাইল, যা পেরোতে প্রায় 1 সপ্তাহ লাগবে। দুপুর 12টা নাগাদ স্টিমার ছাড়ার পর ধীরে ধীরে শঙ্কর টের পেল বইয়ে পড়া আমাজন রেন ফরেস্টের চেয়েও এ অরণ্য অনেক গভীর ও দুর্গম। কোথাও প্রস্থে আমাজন যেমন প্রায় 10 কিলোমিটার, তেমনি কোথাও আবার তা সংকীর্ণ হয়ে 1 কিলোমিটারেরও কম। শঙ্করের মনে হলো তার দেশে সুন্দরবনের নদী ইছামতি, মাতলা, রায়মঙ্গলেও এরকম সংকীর্ণ সব খাঁড়ি আছে, যার দুপাশে ঘন জঙ্গলে সব সময় বিপদ উঁত পেতে আছে। তবে সে অরণ্য ম্যানগ্রোভ প্রকৃতির গাছ, সুন্দরী, গড়ান, গেওয়া, বাইন, পশুরে ভরা। কিন্তু আমাজনের রেন ফরেস্টের গাছগুলির প্রকৃতি একেবারেই আলাদা। এরা ম্যানগ্রোভের মতো খর্বাকৃতি গাছ নয়। রেন ফরেস্টের কপক গাছ উচ্চতায় প্রায় 100-200 ফুট হয়। এছাড়া চওড়া মাথার ব্রাজিল নাট গাছ, বড় পাতার মেহগিনি, ওয়াকিং পাম, উঙ্গুরাহুই গাছ, হুসাই, ক্যাপিরোনা আর বিখ্যাত রাবার গাছে ঠাসা এই অরণ্য। এখানে প্রচুর বৃষ্টি পড়ে, তাই সারা দিন জঙ্গলের গাছপালায় একটা ভেজা ভেজা ভাব। শঙ্কর বই থেকেই জেনেছে এই লোল্যান্ড ময়েস্ট ফরেস্ট ম্যানগ্রোভ থেকে একদম আলাদা প্রকৃতির। আমাজনের এত গাছগাছালির নাম শঙ্করের জানার কথা নয়, কিন্তু মানাউস যাত্রার 1.5 দিনের মাথায় ওচোয়ার কাছ থেকে এসব জেনেছে সে। ওচোয়া লোকটি যেন অদ্ভুত। বেশিরভাগ সময় সে একা থাকতে পছন্দ করে, কি সব পুরনো ম্যাপ ঘাঁটাঘাঁটি করে, আর একটা ছেঁড়া ডায়েরিতে কী সব লেখালেখি করে। প্রশ্ন করলে এড়িয়ে যায়, কোনো উৎসাহ দেখায় না অথবা প্রসঙ্গ ঘোরাতে চায়। যাত্রা শুরুর 3 দিনের মাথায় একটা ঘটনা ঘটল, যা ওচোয়া সম্পর্কে শঙ্করের সম্ভ্রম বাড়িয়ে দিল। রাতের বেলায় লঞ্চের গতি অনেকটা কম করে দেওয়া হয়, কখনো ডাঙা থেকে একটু দূরে নোঙর করা হয়। ইঞ্জিন রুম সহ আর 2-1টা স্থানে রাতের বেলা টিম টিম করে রেডির তেলের আলো জ্বলে। তবে মাঝি মাল্লারা বিপদসংকুল ঘন অরণ্যে ঘেরা স্থানে রাতের বেলাও সজাগ থাকে, পালা করে তাদের ডিউটি চলে। সেদিন রাত অনেকটাই নিশুতি হয়েছে। নদীর দুপাশে রহস্যে ঘেরা অরণ্যে জমাট বেঁধে আছে অন্ধকার। আকাশে অঘ্রাণের শুক্লপক্ষের চাঁদ থালার মতো ভাসছে। একটানা ঝিঁঝির ডাক জঙ্গলের নিস্তব্ধতাকে আরও রহস্যময় করে তুলেছে। রাত তখন 1:30 কি 2টো হবে। হঠাৎ একটা ধস্তাধস্তির শব্দে শঙ্করের ঘুম ভেঙে গেল। অজান্তেই তার হাতটা মাথার কাছে রাখা M1911 কোল্ড পিস্তলের দিকে এগিয়ে গেল। অন্ধকারে কিছুই ভালো করে দেখা যাচ্ছে না। রেডির তেলের আলোয় অস্পষ্ট দেখা যাচ্ছিল 2টো ছায়ামূর্তি, যাদের একজন ওচোয়া, দ্বিতীয়জন স্টিমারের মাল্লাদের একজন। এই লোকটা ওচোয়ার চেয়েও বলশালী। সে তার 2 হাতের শক্ত থাবায় ওচোয়াকে স্টিমারের রেলিংয়ের উপরে চেপে ধরেছে। লোকটার শক্ত আঙুলগুলো ওচোয়ার গলায় চেপে বসছে। দুর্বোধ্য কেঁচুয়া ভাষায় সে খসখসে গলায় যেন কি বলছে। স্টিমারের এদিকটা নির্জন, বেশিরভাগ লোক অন্যদিকে বাঙ্কে ঘুমোচ্ছে, ফলে কেউ কিছু শুনছে না। শঙ্কর তেলের বাতির আলোয় দেখতে পাচ্ছে শ্বাসরুদ্ধ ওচোয়ার বিস্ফারিত 2টো চোখ যেন নিস্তেজ হয়ে আসছে। 2টো হাতে সেও খামচে ধরেছে লোকটার কাঁধ। কিন্তু বিশাল দেহী লোকটাকে খড়বাকার ওচোয়া কতক্ষণ ঠেকিয়ে রাখতে পারবে? শঙ্কর পিস্তলটা তাক করে অন্ধকারে পেছন ফিরে থাকা লোকটার দিকে এগিয়ে যায়। ঠিক সেই সময় শরীরের সমস্ত শক্তি এক করে ওচোয়া প্রচণ্ড জোরে ঘুষি চালায় লোকটার চোয়াল লক্ষ্য করে। আর লোকটা আচমকা ঘুষির আঘাতে ওঁক করে একটা শব্দ তুলে
টাল সামলাতে না পেরে ছিটকে গিয়ে পড়ে রেলিংয়ের উপর। শঙ্কর স্তম্ভিত হয়ে দেখে লোকটার বিশাল দেহ নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং টপকে উঁচু থেকে ঝপাং শব্দ তুলে আমাজনের জলে গিয়ে পড়ে। লোকটার জলে পড়ার শব্দে ঘুম ভেঙে তখন অনেকেই ছুটে এসেছে স্টিমারের রেলিংয়ের ধারে। চাঁদভাসী রাতে জ্যোৎস্নার আলোয় আমাজনের তরঙ্গ স্পষ্ট দেখা যায়। শঙ্কর দেখে লোকটা প্রাণপণ সাঁতার কেটে স্টিমারের দিকে এগোনোর চেষ্টা করছে। হঠাৎ তার পেছনে আমাজনের ঢেউয়ের মধ্যে থেকে ঘোর কৃষ্ণবর্ণ বিশাল মাথার কি যেন উঠে এলো। চাঁদের আলোয় বিশাল জন্তুটার অমসৃণ কণ্টকময় অবয়ব দেখা যাচ্ছে। অন্তত দৈর্ঘ্যে 12-13 ফুট তো হবেই। স্টিমারের রেলিংয়ের ধার থেকে জলের দিকে তাকিয়ে ভয়ার্ত গলায় কেউ চেঁচিয়ে উঠল, ভয়ঙ্কর কালো কেইম্যান। আমাজনের কুখ্যাত কালো কেইম্যানের প্রকাণ্ড হাঁ মুখের ভিতর বর্ষার ফলার মতো দাঁতের শাড়ি চাঁদের আলোয় ঝিকিয়ে উঠল। শঙ্কর শিউরে উঠে দেখল প্রকাণ্ড হাঁ করা মুখের মধ্যে জন্তুটা লোকটার মাথাটা গিলে ফেলল। মুন্ডু থেকে নিচে হাত পা সহ লোকটার ধর তখনও যন্ত্রণায় ছটফট করছে। উফ, কি ভয়ঙ্কর দৃশ্য! হতভাগ্য লোকটার জলে পড়া থেকে 5 মিনিটের মধ্যে সমস্ত ঘটনাটা ঘটল। তারপরেই ভয়ঙ্কর কালো কেইমান আমাজনের গভীরে অন্তরিত হল। পরক্ষণে আমাজনের বুকে নেমে এলো রাতের নিস্তব্ধতা আর একটানা একঘেয়ে ঝিঝির ডাক। রেলিংয়ের ধার থেকে পেছন ফিরে শঙ্কর দেখে আলো আঁধারের মধ্যে ওচোয়া স্টিমারের মেঝেতে ইতস্তত ছড়ানো তার ম্যাপ আর জীর্ণ ডায়েরির পাতাগুলি গুছিয়ে তুলছে। তখনই সেই রাতের অনভিপ্রেত ঘটনাটার কার্যকারণ শঙ্কর বুঝতে পারে। শঙ্কর ওচোয়ার দিকে একবার জিজ্ঞাসু চোখে তাকাতে ওচোয়া বলে, রেস্তো এম পাজ, ওর আত্মার শান্তি হোক। হিভিয়া ব্রাজিলিয়েন্সিস নামটা শোনার পর শঙ্কর ভেবেছিল কোনো পর্তুগিজ তরুণীর নাম। আসলে এই নামটাই 19বিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে ব্রাজিলের অর্থনীতিতে প্রবল জোয়ার এনেছিল। 20 শতাব্দীর দ্বিতীয় দশকের শুরুতেও শঙ্কর ব্রাজিলে পা রেখে সেই জোয়ারে প্লাবিত মানাউস শহরের রমরমা দেখতে পেল। রাবার গাছের বিজ্ঞানসম্মত নাম হিভিয়া ব্রাজিলিয়েন্সিস, যা 19বিংশ শতাব্দীর শেষ দশকেই বিশ্ব বাণিজ্যের বাজারে ব্রাজিলকে রাজার আসনে বসিয়েছিল। স্টিমার মানাউস পৌঁছানোর পর যখন শঙ্কর স্টিমার ঘাটে নামল, তখন ওচোয়া তাকে বিদায় জানানোর সময় হাত নেড়ে বিড়বিড় করে পর্তুগিজে বলল, এই শহরটা একদিন ধ্বংস হয়ে যাবে। এই শহরটা পাপে ভরে গেছে। Esta ciudad llegado pecado। শঙ্কর ঘাড় ঘুরিয়ে তাকালো মানাউস শহরটার দিকে। গহন আমাজনের রেন ফরেস্টের মধ্যে মানাউস যেন এক বিস্ময়। বিশাল চওড়া রাস্তা, রাস্তায় ইলেকট্রিক বাতিস্তম্ভ, যা শঙ্কর কলকাতার সব রাস্তায় তখনও দেখেনি। বিশাল বড় চার্চ, বড় বড় দোকানপাট, রেস্তোরাঁ, পার্ক, কি নেই সেখানে। স্টিমার ঘাটের কাছে ফোর্ড কোম্পানির 1908 সালের একটা মডেল টি গাড়িটি অপেক্ষা করছিল শঙ্করের জন্য। একটা কুলি এসে শঙ্করের মালপত্র নিয়ে গাড়িতে তুলল। পেছন পেছন হেঁটে এলো লম্বা চওড়া এক যুবক। নাম তার ব্রুনো। ব্রুনো এখানকার রাবার কোম্পানির মালিক মিগুয়েল আলমেইদার খাস লোক। ব্রুনো শঙ্করকে গাড়িতে তুলে নিজে গাড়ি চালিয়ে নিয়ে চলল আলমেইদার বাগান বাড়িতে। মানাউস শহরের উপকণ্ঠে আলমেইদার প্রসাদোপম বাড়ি দেখে শঙ্করের রীতিমতো তাক লেগে গেল। বিশাল লোহার গেট দিয়ে ঢুকে টানা সুরকির পথ গিয়েছে
মিগুয়েল আলমেইদার অট্টালিকার গাড়ি বারান্দা পর্যন্ত। রাস্তার দুপাশে যত্নে সাজানো পরিপাটি বাগান। বাগানের মাঝখানটিতে জলের ফোয়ারা আর যিশুর মর্মর মূর্তি। বিশাল গালিচা পাতা ঘরে আরাম কেদারায় হেলান দিয়ে বিশ্রাম করছিলেন তিনি। চওড়া কাঁধ আর মোটা জোড়া ভুরুর আলমেইদারের চোখের দিকে তাকালেই বোঝা যায় মানুষটি অত্যন্ত ধূর্ত, আর ঠোঁটের কোণে ঝুলছে মোটা হাভানা চুরুট। আলমেইদার পাশে দুজন রাইফেলধারী দেহরক্ষীকে দেখে শঙ্করের একটু অস্বস্তি হচ্ছিল। ম্যাকার্টিস সাহেবের চিঠি দেখাতে আলমেইদা আরাম কেদারা ছেড়ে উঠে শঙ্করের সঙ্গে করমর্দন করল। ডিয়াস ভোয়াস, ভেন্দাস আও মিউ আমিগো, আপনাকে স্বাগত জানাই বন্ধু। তার সঙ্গে শঙ্করের রাবার চাষ আর তার রফতানি বাণিজ্য বিষয়ে বেশ কিছু দরকারি কথা হলো। ভারতের রাবার রফতানি বিষয়েও তার বিশেষ আগ্রহ দেখা গেল। পরদিন আমাজনের তীর ঘেঁষা গহন রেনফরেস্টে ব্রুনো নিয়ে চলল শঙ্করকে। ঘন অরণ্যের মধ্যে শয়ে শয়ে রাবার গাছ ধারালো ছুরি দিয়ে কেটে বিশেষ পাত্রে তরুক্ষীর সংগ্রহ করছে বহু মানুষ। তাদের স্থানীয় নাম সেরিঙ্গেরো। প্রধানত দক্ষিণ আমেরিকার উত্তর পূর্ব অঞ্চলের মানুষদের প্রলুব্ধ করে আনা হয় রাবার সংগ্রাহকের কাজ করতে। এদের মধ্যে বেশিরভাগই যে খুব গরিব সেটা বেশভূষা দেখলেই বোঝা যায়। হিংস্র জীবজন্তু ভরা এই ভয়ঙ্কর অরণ্যে সকাল থেকে দুপুর পর্যন্ত অন্তত 100 খানেক রাবার গাছ থেকে তাদের তরুক্ষীর সংগ্রহ করতে হয়। সেরিঙ্গেরো আর মালিকদের মাঝখানে আরও কিছু লোক আছে যারা আসলে দালাল বা মিডলম্যান। পর্তুগিজ ভাষায় এদের বলা হয় আভিয়াদোর। জঙ্গলে ঘুরে ঘুরে শঙ্কর সেরিঙ্গেরোদের কাজ তদারকির সময় বুঝতে পারল ব্রুনো আসলে একজন আভিয়াদোর। সে সারাক্ষণ সেরিঙ্গেরোদের তাগাদা দিচ্ছিল, আর কেউ কাজে শিথিলতা দেখালেই তাকে বিশ্রী ভাষায় গালাগাল দিচ্ছিল। দুপুরের দিকে সেরিঙ্গেরোরা পাত্রে জমা রাবার গাছের তরুক্ষীর নিয়ে জঙ্গলের মাঝখানে এক জায়গায় জমা হলো। ছোট ছোট দলে ভাগ হয়ে তারা অনেকগুলি আগুনের কুণ্ড জ্বালালো, আর ধুমায়িত আগুনের আঁচে সেই তরুক্ষীর সেঁকে অন্তত 70-80 পাউন্ডের একটা রাবারের বল বানালো। সন্ধে নামার আগে তাদের সে কাজ শেষ করতে হয়, কারণ সূর্যাস্তের আগে থেকেই এখানে জঙ্গলের রূপ বদলাতে থাকে। এসব জায়গায় ভয়ঙ্কর জাগুয়ারের উৎপাত। তীব্র গতিতে ছুটে এসে নিঃশব্দে শিকার তুলে নিয়ে যায়। সন্ধ্যের পর বাতাসে ভেসে আসে চাপা গর্জন, খসখস খড়খড় শব্দ, কিংবা হাউলার মাংকি, স্পাইডার মাংকি আর মার্মোসেটের বিচিত্র ডাক। জঙ্গলের কাছেই আভিয়াদোরদের তাঁবু খাটানো থাকে। সেই তাঁবুতে তারা খাবার দাবার, জামা কাপড় আর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র জড়ো করে রাখে। শঙ্কর ব্রুনোর তাঁবুতে পৌঁছে দেখল বিকেলের দিকে সেরিঙ্গেরোরা আগুনে সেঁকা রাবারের বল নিয়ে এসেছে বিক্রির জন্য। একটা ওজন যন্ত্রে ব্রুনো ওজন মেপে তাদের কাছ থেকে রাবারের বল কিনে নিচ্ছিল। বিনিময়ে কখনো সে ওদের সামান্য টাকা নয়তো খাবার দাবার, কাপড় চোপড় দিয়ে বিদায় করছিল। রাইফেলধারী ব্রুনোর সাথে রাবার সংগ্রাহকরা কেউ কোনো বচসা করতে সাহস পাচ্ছিল না। সেরিঙ্গেরোদের শোষণ আর ব্রুনোর তঞ্চকতার রূপটা কিন্তু শঙ্কর ঠিক ধরতে পেরেছিল। তার মনে পড়ে যাচ্ছিল দেশের মহাজনদের কথা, যারা গরিব চাষিদের দাদন দিয়ে চাষ করায় আর ধার কর্জে ডুবে যাওয়া চাষিদের এভাবেই শোষণ করে। দিন কয়েক পর একটা ঘটনা ঘটল। শঙ্করের উপরে ভার পড়েছিল আভিয়াদোরদের মতোই সেরিঙ্গেরোদের কাছ থেকে রাবারের বল কিনে সন্ধেবেলা সেগুলো মিগুয়েল আলমেইদার গুদামে জমা করা। 30 জন রাবার সংগ্রাহক দলকে
সে তদারকি করছিল। দুপুরবেলা তরুক্ষীর সেঁকে রাবার বল তৈরি করার সময় দেখা গেল একজন সেরিঙ্গেরও তখনও ফিরে আসেনি। ব্রুনোকে শঙ্কর সে কথা জানাতে সে বিশেষ ভ্রুক্ষেপ করল না, যেন এটাই জঙ্গলের নিয়ম, কেউ হারিয়ে যাবে নয়তো হিংস্র জন্তুর শিকার হবে। অনেক পীড়াপিড়ির পর ব্রুনো 375 ম্যানলিকার রাইফেলটা নিয়ে তার তাঁবু ছেড়ে বেরোলো। শঙ্কর তার 1911 মডেলের কোল্ড পিস্তলটা কোমরে গুজে ব্রুনোকে নিয়ে হারানো লোক দুটোর খোঁজে বেরোলো। পায়ে তার রাবারের গামবুট। আর্দ্র জঙ্গলের মাটি যে সাপখোপ, বিছে, সেন্টিপিডের বাসস্থান। ঘণ্টাখানেক খোঁজাখুঁজি চলল। এদিকে বিকেল গড়িয়ে যাচ্ছে। এরপর সূর্য ডুবে গেলে আমাজনের অরণ্য ঝুপ করে অন্ধকারে ডুব দেবে। দুর্ভেদ্য গাছপালার ছায়াচ্ছন্ন জঙ্গলের মধ্যে 1 ঘন্টা খোঁজার পর তারা বিশাল একটা কপক গাছের কাছে এসে দাঁড়ালো। হঠাৎ ডান দিকে সুতি খালের ধার থেকে একটা চাপা গোঙানির শব্দ ভেসে এলো। ঠোঁটে আঙুল রেখে ব্রুনো সেদিকে ইশারা করতেই শঙ্কর নিঃশব্দে এগিয়ে গেল। একটা সরসর ফোঁস ফোঁস শব্দের সঙ্গে মানুষের চাপা গোঙানির শব্দ স্পষ্ট হয়ে উঠছে। শঙ্কর দেখে সুতি খালটার গা ঘেঁষে একটা বিশাল সবুজ অ্যানাকন্ডা, লম্বায় অন্তত 17-18 ফুট আর বেড়ে 3-4 ফুট। একটা বছর 16 কিশোরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। লোকটার কোমর থেকে নিম্নাঙ্গের গোটাটা তীব্র নাক পাশে জড়িয়ে আছে। শুধু কোমর থেকে তার ঊর্ধ্বাঙ্গের বাকি অংশ যন্ত্রণায় হাঁসফাঁস করছে। কোনো ক্রমে একটা শক্ত গাছের ডাল আর তরুক্ষীর কাটার ছুরি বাগিয়ে ছেলেটা প্রাণপণ প্রতিরোধ করছে। হয়তো আর বেশিক্ষণ ছেলেটা এই প্রতিরোধ করতে পারবে না, কারণ অ্যানাকোন্ডার নাক পাশে তার শ্বাসরোধ হয়ে যাবে। সাপটার লম্বা দেহের উপরের অংশ থেকে মাথাটা শূন্যে উঁচিয়ে আছে। তার ভয়ঙ্কর মুখ থেকে লকলকে চেরা জিভটা ঝুলছে কেমন অসহিষ্ণুভাবে। দুটো আগুন ঝরানো চোখ লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে শিকারের দিকে। এতক্ষণে রোগাটে গড়নের ছেলেটাকে সাপটার গিলে নেওয়ার কথা, কিন্তু সে অপেক্ষায় আছে শিকার নিস্তেজ আর প্রতিরোধহীন হয়ে পড়ার। দৃশ্যটা মুহূর্তের জন্য শঙ্করকে বাকরুদ্ধ করে তুলেছিল। হঠাৎ ব্রুনো কানের কাছে এসে খসখসে গলায় বলল, মাতেয়া জিবোয়া, অ্যানাকোন্ডা সাপটাকে মারো। শঙ্করের হাতটা এতক্ষণ অবশ হয়েছিল। তার পিস্তল ধরা হাতটা শটান উঠে এলো, আর ঠিক সেই মুহূর্তে অ্যানাকোন্ডা ছেলেটার দিক থেকে মাথাটা ঘুরিয়ে সরাসরি তার দিকে তাকালো রক্ত হিম করে দেওয়া চোখে। আর এক মুহূর্ত বিলম্ব করলে সাপটা শূন্যে মাথা তুলে তার শরীরটা শঙ্করের দিকে ছুঁড়ে দিয়ে আক্রমণ করবে। এক পলকে নিশানা স্থির করে শঙ্কর ট্রিগার টিপল। গুলিটা লাগলো ভয়ঙ্কর দুটো চোখের ঠিক মাঝখানটাতে। ঘায়েল হয়ে সাপটা ছেলেটাকে নাকপাশ থেকে মুক্ত করল, কিন্তু তখনও মরেনি। হঠাৎ তার প্রচণ্ড লেজটা শূন্যে ছুঁড়ে সামনে দাঁড়ানো ব্রুনোকে ঝাপটা মারল। ব্রুনো ছিটকে পড়ল সাপটার ঠিক সামনে। এবার নাগালের মধ্যে পেয়ে সাপটার হাঁ করা মুখটা ব্রুনোর দিকে হয়তো নেমে আসবে, কিন্তু তখনই শঙ্কর কোল্টের ট্রিগার দ্বিতীয়বার টিপে সাপের মাথার খুলিটা ছিন্ন ভিন্ন করে দিল। সন্ধ্যের পর জঙ্গল থেকে ফেরার পথে ব্রুনো শঙ্করের কাঁধে হাত রেখে বলল, আমি জানতাম তোমার গুলি ফসকাবে না, তাই আমি গুলি চালাইনি। আমি জানি শঙ্কর, তুমি একজন ক্র্যাকশট। মিগুয়েল আলমেইদার প্রাসাদে ফিরে সেই রাতে শঙ্করের খুব খাতিরদারি হলো। মিগুয়েল সেদিন নৈশ ভোজে নিমন্ত্রণ করল তাকে। পরদিন ছিল রবিবার। সেরিঙ্গেরোদের এই একটা দিন ছুটি দেওয়া হয়। মিগুয়েল সেদিন সকালবেলায় চার্চ থেকে ফিরে শঙ্করকে লোক দিয়ে ডেকে পাঠালো। তার প্রাসাদের সামনে সেদিন বসেছে মোরগ লড়াইয়ের আসর। এই লড়াইকে কেন্দ্র করে স্থানীয় মানুষরা অঢেল জুয়া খেলে,
আর এই জুয়া খেলাকে নিয়ন্ত্রণ করে মিগুয়েলের শাগরেদ ব্রুনো। মোরগ লড়াইয়ের জুয়াকে পর্তুগিজ ভাষায় বলে রিনহা ডি গালোস। কুদুলে মোরগগুলো লড়াইয়ের ভঙ্গি দেখে শঙ্কর বুঝতে পারল রীতিমতো সামরিক কায়দায় এদের প্রশিক্ষণ দেওয়া হয়। মিগুয়েলের পোষা 3টে মোরগও লড়ছে। এদের পায়ের আঙুলের সঙ্গে 1-1.5 ইঞ্চির ধারালো ছুরির ফলা বাঁধা থাকে। লড়াই করার সময় মোরগগুলো একে অপরকে ছুরির আঘাতে রক্তাক্ত করে তোলে। যে কোনো একটা মোরগ মারা না যাওয়া পর্যন্ত লড়াই চলতে থাকে। একটা আরাম কেদারায় বসে মিগুয়েল ককফাইট দেখছিল, আর মোরগগুলো লড়ছিল ব্রুনোর তত্ত্বাবধানে। মিগুয়েলের মোরগগুলো ইতিমধ্যেই অনেক মিলরেইস মুদ্রা জিতেছে। এই সময় একটা ঘটনা ঘটল। চারপাশটা ঘুরে দেখছিল শঙ্কর। তখনই লড়াকু মোরগ হাতে মালিকের ভিড় থেকে বেরিয়ে এসে একটা ছেলে শঙ্করকে গোপনে একটা চিরকুট দিয়ে গেল। ভিড় থেকে একটু দূরে সরে এসে শঙ্কর চিরকুটটা খুলে দেখে তাতে পর্তুগিজ ভাষায় লেখা রয়েছে, শঙ্কর, তুমি বিপদে পড়েছ। এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার তুমি। আজ বিকেলে থিয়েট্রো অ্যামাজনাস অপেরা হাউসের দক্ষিণ দিকে ফান্তে দা জুভেন্টুড পানশালায় এসো, ঠিক সন্ধে 6টায়। কারভালো। সন্ধে হওয়ার আগে শঙ্কর প্রাসাদের অতিথিশালা থেকে বেরিয়ে পড়ল। মানাউসের রাস্তার বাতিদানে তখন আলো জ্বলে উঠেছে। চওড়া রাস্তার দুপাশে পাথর বাঁধানো ফুটপাত। রাস্তার দুপাশে বড় ব্রাজিল নাট গাছের সারি। হাঁটতে হাঁটতে সে থিয়েট্রা অ্যামাজন্স অপেরা হাউসের সামনে এসে দাঁড়ালো। বড় বড় ফোর্ড গাড়ি থেকে সুবেশ নারী পুরুষরা নামছে। মেয়েদের পরনে দামি গাউন, পুরুষরাও ইতালিয়ান স্যুটে সজ্জিত। এখানে আসার পর শঙ্কর জেনেছে এসব উচ্চবিত্ত মানুষরা বেশিরভাগ রাবার ব্যবসা করে বিপুল বৈভবের মালিক হয়েছে। গত শতাব্দীর মাঝামাঝি মার্কিন চার্লস গুডিয়ার রাবারের ভালকানাইজেশন পদ্ধতি আবিষ্কারের পর থেকেই গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলো ব্রাজিল থেকে তাদের দেশে রাবার আমদানি করে ভালকানাইজ করে গাড়ির টায়ার বানায়। অপেরা হাউসের সামনে থেকে সরে ডান দিকে 5 মিনিট হাঁটার পর শঙ্কর দেখতে পেল ফন্তে দা জুভেন্টুড পানশালা। দরজা ঠেলে ভিতরে ঢুকতে সে দেখতে পেল টেবিলে টেবিলে চলছে সান্ধ্য আড্ডা। বেশিরভাগই সাধারণ মানুষ। এটা বড় লোকেদের পানশালা নয়। স্বল্প আলোকিত পানশালার আলো আঁধারের ভিতর সে দেখতে পেল কোণের দিকে একটা টেবিলে বসে আছে ক্যাপ্টেন কারভালহো। তার পাশে বসা জোশুয়া শঙ্করকে দেখে হাত নাড়ালো। শঙ্কর তাদের টেবিলে গিয়ে বসতেই কারভালহো তার হাতে ধরা স্থানীয় মদ ভিনহো ফিনোপ গ্লাসে চুমুক দিয়ে বলল, শঙ্কর, তুমি খুব বিপদে পড়েছ, কিন্তু বুঝতে পারছো না। আমি তোমার পূর্ব ইতিহাস জানি না, কিন্তু মিগুয়েল আলমেইদা তোমাকে নিয়ে মারাত্মক মতলব আছে। ক্যাপ্টেন, কি ধরনের বিপদ আমার জন্য অপেক্ষা করছে? ও মিউফিল, ও মাই সার, এখনো আমি ঠিক জানি না, তবে ওচোয়া আমাকে বলেছে তোমার খুব বিপদ, সাবধানে থেকো। কারভালহো আর জোশুয়াকে বিদায় জানিয়ে শঙ্কর মিগুয়েলের প্রাসাদে ফিরে এলো। অনেক কিছু প্রশ্ন আছে তার মিগুয়েলের কাছে। মিগুয়েলের দরজার বাইরে দাঁড়িয়ে সে শুনতে পেল ব্রুনো আর মিগুয়েল পর্তুগিজ ভাষায় কথা বলছে। শঙ্কর এখন পর্তুগিজ ভাষা ভালোই বুঝতে পারে। ব্রুনো আর মিগুয়েলের সংলাপ টুকরো টুকরো তার কানে ভেসে এলো। শঙ্কর কিন্তু একজন ক্র্যাকশট। যেভাবে এক গুলিতে অ্যানাকোন্ডার মাথার খুলি উড়িয়ে দিল। তার মানে ওর সম্পর্কে যা শুনেছি সব সত্যি। রেক্টার্সভেল্ড পর্বতমালায় হীরের খনির সন্ধান পাওয়া, কালাহারি মরুভূমি পায়ে হেঁটে পার হওয়া, সব সত্যি। আমারও তাই মনে হয়। কাল সকালেই তাহলে আমাদের ইকুইতোস বেরিয়ে পড়তে হবে। ওখানে সুয়ারেজকে খবর পাঠানো হয়েছে, আর পুতুমায় উপজাতির সেই ভূতটাকে ধরতে পেরেছ। তোমার কি মনে হয় ওর সেই নকশাগুলো সব সত্যি, আর ইনকা রাজা আতাহুয়ালপার গল্পটাও সত্যি? আমি নকশাটার কথা বলতে পারবো না,
তবে আতাহুয়ালপার গল্পটা কিন্তু আজ বহু বছর ধরে দক্ষিণ পেরু আর উত্তর চিলি মানুষদের মুখে মুখে ঘোরে। রাত 1:30। নিজের ঘরে বসে শঙ্করের মাথাটা কেমন ঝিমঝিম করছিল। সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। এত বড় একটা চক্রান্তের শিকার সে। এরা তার আফ্রিকার ইতিহাস সব জানে। ম্যাকার্টিস সাহেব এদের সব জানিয়ে দিয়েছেন, কিন্তু কেন? তার মানে কি রাবার চাষের বিষয়ে জ্ঞান অর্জনের জন্য তাকে ব্রাজিলে পাঠানো হয়নি? আচমকা একটা চিন্তা এলো শঙ্করের মাথায়। তার মানে কি ম্যাকার্টিস সাহেব নিজেও যুক্ত এই ষড়যন্ত্রে? নাকি মিগুয়েলকে তার সম্পর্কে এসব তথ্য দিয়েছে প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়? ইনকারাজা আতাহুয়ালপার গল্প শঙ্কর আগে শোনেনি। মিগুয়েল পুতুমায় উপজাতির ভূতটা বলতে কি ওচোয়ার কথা বলছিল? সেও তো ইকুইতোসেই আছে। কিসের নকশা আছে তার কাছে? মানাউসে আসার সময় রাতের বেলা স্টিমারে কি এই নকশার জন্যই ওচোয়ার সঙ্গে কেইমানের পেটে যাওয়া লোকটার লড়াই বেঁধেছিল? শয়ে শয়ে প্রশ্ন ভিড় করছে শঙ্করের মনে। সে জানলার পাশে সরে এলো। বাইরে মেঘমুক্ত আকাশে একটা বাঁকা চাঁদ উঠেছে। শঙ্করের মনে এলো আজ রাতেই তাকে এখান থেকে পালাতে হবে। হঠাৎ তার নজরে পড়ল 4 জন বন্দুকধারী লোক তার ঘরের বাইরে অন্ধকারে পাহারা দিচ্ছে। এদের চোখ দিয়ে ফাঁকি দিয়ে শঙ্কর এখান থেকে পালাতে পারে, অথবা মুখোমুখি হলেও সে লোকগুলোকে অনায়াসে ঘায়েল করতে পারে। কিন্তু সেটা আদৌ ঠিক হবে না। মিগুয়েল আলমেইদার সঙ্গে যদি ম্যাকার্টিস সাহেবও এই ষড়যন্ত্রে লিপ্ত হন, তাহলে শঙ্কর এখান থেকে পালিয়ে গেলে তার দেশে গ্রামের বাড়িতে মা, বাবা আর বোনের গায়েও আঁচ লাগতে পারে। কিন্তু ম্যাকার্টিস সাহেবের মতো ভালো মানুষ কি ইকুইতোস আসার 2 দিনের মাথায় সে ওচোয়ার দেখা পেল। সুয়ারেজ নামে একজন পেরুভিয়ান আমাজন রাবার কোম্পানির মালিক। লোকটা অসম্ভব দাম্ভিক আর অত্যাচারী। এর কোম্পানিতেই ওচোয়া সেরিঙ্গেরোর কাজ করে। সুয়ারেজের একজন ডান হাত আছে, লোকটার নাম বুয়েন্দিয়া। সে সুয়ারেজের সব অপকর্মের সাক্ষী। উকাইলি, মারানন আর পুতুমায়ো নদী সংলগ্ন অঞ্চলের রাবার গাছগুলো থেকে সুয়ারেজের কোম্পানি তরুক্ষীর সংগ্রহ করে। এইসব অঞ্চলের দক্ষিণ আমেরিকার ইন্ডিয়ান জনজাতি ছাড়াও পুতুমায়ো উপজাতির লোকেদের উপর ভয়ানক সন্ত্রাস চালায় বুয়েন্দিয়া। পুতুমায়োদের ধরে জোর করে মৃত্যুভয় দেখিয়ে দিনে 10-12 ঘন্টা হাড় ভাঙা খাটুনি খাটায়। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে দৈত্যাকার কৃষ্ণাঙ্গদের এনে তাদের হাতে বন্দুক দিয়ে সারা দিন সেরিঙ্গেরোদের কাজের পাহারাদারি করায়। শঙ্কর সেদিন সন্ধেবেলায় পুতুমায়োদের গ্রামের দিকে গিয়েছিল। ওরা গ্রামের মাঝখানে আগুনের কুণ্ড জ্বালিয়ে তার পাশে বসে গল্পগাছা করছিল। এক বৃদ্ধ প্রাচীন কেচুয়াদের একটা উপকথা বলছিল। গল্পটা 3টে পাহাড়ের গল্প। উত্তর চিলির 3টে পর্বতের নাম লিকাঙ্কাবুর, কুইমল আর জুরিক। কুইমল ছিল পর্বত রাজ্যের রাজকুমারী। সে রাজকুমার লিকাঙ্কাবুরকে ভালোবাসত। তাদের বিবাহ ঠিক করেছিল গিরিরাজ লাস্কার। অন্যদিকে জুরিক পর্বত লিকাঙ্কাবুরের বন্ধু, সেও ভালোবাসত কুইমলকে। একথা জানতে পেরে লাস্কার ভীষণ রুষ্ট হয়ে অভিশাপ দিতেই জুরিকের ভেতর থেকে অগ্নুৎপাত হয়ে তার সুন্দর চূড়াটি ভেঙে খান খান হয়ে গেল। তারপর থেকে সে মুন্ডহীন। লাস্কার তার কন্যা কুইমলের উপর অসন্তুষ্ট হয়ে তাকে রাজ্য থেকে দূরে নির্বাসিত করল। সেদিন থেকে কুইমল লিকাঙ্কাবুরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে বিরহে অশ্রুমোচন করে। শঙ্কর গল্পটা এই পর্যন্ত শোনার পর পুতুমায়ো বসতি থেকে
একটা কান্নার আওয়াজ ভেসে আসায় গল্পের আসর ভেঙে গেল। সবাই ছুটল সেদিকে। ঘটনাস্থলে পৌঁছে শঙ্কর দেখে সুয়ারেজের পোষা এক ক্যারিবিয়ান গুন্ডা রাতের অন্ধকারে একটি পুতুমায় মেয়েকে অপহরণ করে নিয়ে যেতে চাইছে, আর মেয়েটি ভয়ে কাঁদছে। লোকটার হাতে রাইফেল থাকায় কেউ এগোতে সাহস পাচ্ছে না। কৃষ্ণাঙ্গ গুন্ডাটার দুঃসাহস দেখে শঙ্করের খুব রাগ হচ্ছিল, কিন্তু পিস্তলটা তার ঘরে রেখে আসার জন্য আক্ষেপও হচ্ছিল। এই সময় শঙ্কর হঠাৎ দেখে রাতের অন্ধকারে ক্যারিবিয়ান গুন্ডাটার পেছন থেকে একটা খড়বাকার লোক ঝাঁপিয়ে পড়ল, আর পরক্ষণেই ডান হাতে ধরা একটা ধারালো ছোরা দিয়ে পেছন থেকে নিঃশব্দে দুর্বৃত্তটার গলার নলি কেটে ফেলল। কৃষ্ণাঙ্গ লোকটা হাঁটু ভেঙে পড়ে যেতেই শঙ্কর পেছনে দাঁড়ানো ওচোয়াকে দেখতে পেল। এদিকে কৃষ্ণাঙ্গটাকে খুন করার খবর দ্রুত ছড়িয়ে পড়লে যে সুয়ারেজ মিগুয়েলের লোক ছুটে আসবে তা শঙ্কর জানত। ওচোয়াও জানত সে কথা। তাই সেই রাতেই আরও 2 পুতুমায় যুবককে সঙ্গে নিয়ে ওচোয়া গ্রাম ছেড়ে নিরুদ্দেশ হল। যাওয়ার আগে সে শঙ্করকে বলে গেল, গুয়ার্তাই ভোজলোস মেলেস। শঙ্কর, শয়তানের থেকে সাবধান। পরদিন সুয়ারেজ, মিগুয়েল, ব্রুনো আর বুয়েন্দিয়া পুতুমায়দের গ্রামে হাজির হল। তাদের সঙ্গে আরও কয়েকজন কৃষ্ণাঙ্গ বন্দুকধারী এসে ওচোয়ার জন্য প্রতিটি বাড়িতে খানাতল্লাশি চালালো। শেষে কোথাও তার খোঁজ না পেয়ে সেই গল্প বলা বৃদ্ধ মানুষটাকে ধরে এনে গ্রামের মাঝখানে একটা গাছের সঙ্গে বাঁধল। কর্কশ গলায় সুয়ারেজ প্রশ্ন করল, ইনকা রাজা আতাহুয়ালপার গুপ্তধন কোথায় আছে বলো? বৃদ্ধ অবাক চোখে তাকালো। সে বলল, আতাহুয়ালপার সম্পদের উপকথা নিয়ে কেচুয়াদের মধ্যে জনশ্রুতি আছে। 1532 সালে স্পেন দেশীয় কনকুইস্তাদোর অভিযাত্রী ফ্রান্সিসকো পিজারো যখন স্বাধীন ইনকা রাজা আতাহুয়ালপাকে বন্দি করে প্রচুর সোনাদানা মুক্তি পৌঁছায়, তখন ইনকারা তাদের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রচুর সোনাদানা জোগাড় করে জড়ো করতে থাকে। ইতিমধ্যে কুজকো থেকে খবর আসে যে পিজারো রাজা আতাহুয়ালপাকে খুন করে ফেলেছে। তখন ইনকারা সেই বিপুল সোনাদানা এক জায়গায় লুকিয়ে ফেলে, কিন্তু সেই জায়গাটা কোথায় কেউ জানে না। হতে পারে সেটা আন্দিজ পর্বতমালার মধ্যভাগের কোথাও, দক্ষিণ পেরু, পশ্চিম বলিভিয়া কিংবা উত্তর চিলির কোনো জায়গায়। বৃদ্ধ ঘাড় নেড়ে বলল, আতাহুয়ালপার সোনা কেউ নিতে পারে না, কেউ না। তিনি নিজে গত 400 বছর ধরে তার সোনা পাহারা দিচ্ছেন। বিরক্ত সুয়ারেজ ম্যানলিকার রাইফেলটার শক্ত বাঁট দিয়ে বৃদ্ধের মাথায় এক গুঁতো মারল। শঙ্কর সব দেখছিল, কিন্তু সে নিরুপায়। বুয়েন্দিয়া আর ব্রুনো বন্দুক হাতে তাকে সব সময় নজরে রাখছে। দুপুর নাগাদ সুয়ারেজ আর মিগুয়েল তাদের দলবল নিয়ে ইকুইতোস থেকে নদীপথে দক্ষিণ দিকে যাত্রা শুরু করল। আমাজনের শাখা নদী উকাইলি ধরে প্রায় 300 মাইল দক্ষিণে পুকালপা যাবে। স্টিমারে তারা প্রচুর রসদ আর অস্ত্রশস্ত্র নিয়েছে। শঙ্কর আর কেচুয়া উপজাতির সেই বৃদ্ধ আতাউকে সঙ্গে যেতে বাধ্য করেছে সুয়ারেজ। সন্ধেবেলা সুয়ারেজ আর মিগুয়েল বৃদ্ধ আতাউকে আবার ধমক দিয়ে বলল, আতাহুয়ালপার গুপ্তধনের নকশা কোথায়? না বললে তোমাকে খতম করে দেব। আতাউ অটল ভঙ্গিতে বলল, রিপুই কই দূর হ, সপালা না কাক মুনসানি
আমাকে আমাকে একা থাকতে দাও। শঙ্কর খুব ভালো কেচুয়া ভাষা রপ্ত করতে পারেনি, কিন্তু বৃদ্ধ আতাউয়ের প্রতি তার মনে সহানুভূতি জাগল। দুদিন পর তারা পুকালপা পৌঁছল। পুকালপা নদী বন্দরের কাছ থেকে দুখানা মোটর গাড়ি জোগাড় হলো, ফোর্ড মডেল টি আর ম্যাক্সওয়েল ম্যাসকোটের টুরিং। উঁচু নিচু বন্ধুর পথে এর চেয়ে ভালো গাড়ি নেই। সুয়ারেজ সবাইকে গাড়িতে তুলে শঙ্করের দিকে এগিয়ে এলো। তার বাঁ দিকের গালে একটা কাটা দাগ তার মুখটাকে যেন আরও ভয়ঙ্কর করে তুলেছে। বিশ্রী হেসে সে শঙ্করকে বলল, তুমি না রিক্টার্সভেল্ড পর্বতমালার চাঁদের পাহাড়ে উঠেছিলে, এখন আমাদের তুমি চাঁদের উপত্যকায় নিয়ে যাবে। দেখি কত বড় দুঃসাহসী তুমি। পুকালপা থেকে রাস্তা আন্দিজ পর্বতমালার দক্ষিণ পূর্ব দিক ঘেঁষে সোজা দক্ষিণ আমেরিকার পেনিনসুলা বরাবর নিচের দিকে নেমে এসেছে। উঁচু নিচু বন্ধুর পথ, কখনো চড়াই, কখনো উতরাই, কোথাও গিরিখাত অতিক্রম করতে হয়েছে। এই পথে গাড়ি চলাও বেশ অসুবিধাজনক। আন্দিজ পর্বতমালার বিভিন্ন রেঞ্জ বা কার্ডিলেরা পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত। এই পথে চলতে চলতে শঙ্কর টের পায় আমাজন অববাহিকার আর্দ্র জলবায়ু অঞ্চল থেকে তারা রুক্ষ শুষ্ক পার্বত্য জলবায়ুর অঞ্চলে প্রবেশ করেছে। পুকালপা থেকে দক্ষিণ পশ্চিম বরাবর কুচকো প্রায় 1000 কিলোমিটার পথ। আপাতত এটাই তাদের গন্তব্য। সন্ধে নাগাদ হুয়ানকায়োর কাছে এসে সুয়ারেজ ঠিক করল সেখানে রাত্রিবাস করবে। শুকনো রুটি আর আলপাকার মাংস দিয়ে রাতের খাবার তৈরি হচ্ছে। সামনে জ্বালানো কুণ্ডের আলোয় শঙ্কর ম্যাপটা দেখছিল। শঙ্কর দেখল হুয়ানকো থেকে আরও দক্ষিণে বলিভিয়ার রাজধানী লা পাজ, তার ওপরের দিকে একটা অংশ কুচকো শহরটা। কিন্তু প্রশ্ন হলো, সুয়ারেজ কুচকো যেতে চায় কেন? আবার হুয়ানকায়ো থেকে আরও পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগরের দিকে গেলে পেরুর রাজধানী লিমা। লিমা বড় বন্দর শহর আর পেরুর অর্থনীতির প্রাণকেন্দ্র। লিমা থেকে আরও দক্ষিণে গেলে পড়বে সুবিশাল ভয়ঙ্কর আটাকামা মরুভূমি। চিলির এই মরুভূমি পৃথিবীর সর্বোচ্চ আর শুষ্কতম মরুভূমি বলে কুখ্যাতি আছে। আন্দিজ পর্বতমালার পশ্চিম থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত এই মরুভূমির গড় উচ্চতা 3000 মিটার। প্রায় 1000 কিলোমিটার বিস্তৃত এই মরুভূমিতে বহু অভিযাত্রী পা রেখে আর কোনো দিন ফিরে আসেনি বলে শঙ্কর শুনেছে। তাঁবু থেকে বেরিয়ে শঙ্কর বাইরে এসে দাঁড়ালো। আকাশে সরু আতখাওয়া চাঁদ, তার সামনে আচমকা একটা পাথরের টুকরো এসে পড়ল। বিস্মিত শঙ্কর বাঁদিকে ঘাড় ঘোরাতেই দেখল অন্ধকারে অস্পষ্ট কিন্তু চেনা একটা অবয়ব, জোশুয়া। তাঁবুর পাশে সুয়ারেজের পাহারাদারদের চোখ এড়িয়ে শঙ্কর সেদিকে গেল। জোশুয়া তাকে সামান্য দূরে পাহাড়ের ঢালে একটা গুহার কাছে নিয়ে এলো। সেখানে গিয়ে শঙ্কর অবাক হয়ে গেল। কারভালহো আর ওচোয়া বসে আছে আরও কিছু কেচুয়া জনজাতির লোকের সামনে। কারভালহো উঠে এসে তাকে শুভেচ্ছা জানিয়ে কাঁধে হাত রাখল। শঙ্কর জানালো যে সুয়ারেজ তাকে কোনো এক চাঁদের উপত্যকায় নিয়ে যাওয়ার কথা বলছে। ওচোয়া তার উপজাতির লোকেদের সঙ্গে দুর্বোধ্য কেচুয়া ভাষায় কথা বলছিল। শঙ্করের কথা শুনে সে চমকে তাকালো। কারভালহোর দিকে তাকিয়ে চিন্তিত মুখে সে বলল, ওরা তাহলে ভ্যালিড আর লুনার দিকেই চলেছে। আমি ভেবেছিলাম সুয়ারেজ আর মিগুয়েল শয়তান দুটো কুচকো থেকে মাচু পিছু যাবে, যদিও ওখানে কিছুই পাবে না। ওচোয়া অন্ধকার আকাশের অগুন্তি তারার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আতাহুয়ালপার অভিশাপ থেকে কেউ বাঁচবে না, কেউ না, কেউ না। আগুনের শিখার আলোয় ওচোয়ার থমথমে মুখটা আরও রহস্যময় লাগছিল। হুয়ানকায়ো থেকে কুচকা যাওয়ার পথে আয়াকুচো বলে একটা শহর পড়ে। এখানে পৌঁছানোর পর একটা অদ্ভুত ঘটনা ঘটল।
একজন অশ্বারোহী এসে সুয়ারেজকে যেন কি একটা খবর দিয়ে গেল। তারপর থেকেই সুয়ারেজকে কেমন বিমর্ষ দেখাচ্ছিল। ব্রুনো এসে শঙ্করকে বলল, শঙ্কর, সুয়ারেজ তোমাকে এখনই ডাকছে। সুয়ারেজের তাঁবুতে ঢুকে শঙ্কর দেখে মিগুয়েল আর সুয়ারেজ বসে নিচু গলায় কি যেন বলছে, কিন্তু কারো মুখেই উৎসাহের চিহ্ন নেই। তাহলে কি শয়তান দুটো অভিযান থেকে ফিরে যাবে? শঙ্কর মনে মনে হাসল। মিগুয়েল উঠে এসে শঙ্করের সামনে দাঁড়ালো। শঙ্কর, তুমি জানো আমরা কুচকো থেকে সামান্য দূরে এক ইনকা শহরের কথা শুনেছিলাম গল্পে। জায়গাটার নাম মাচু পিছু। শুনেছিলাম অনেক সোনাদানা আছে সেখানে, কিন্তু আমার এক গুপ্তচর এসে খবর দিল যে রিহ্যাম বিংহ্যাম নামে এক ব্রিটিশ অভিযাত্রী গত সপ্তাহে সেখানে পৌঁছে গেছে। তবে বিস্তর খোঁড়াখুড়ি করেও সোনাদানা কিচ্ছু পাওয়া যায়নি, শুধু কিছু ভাঙাচোরা বাড়িঘর আর গম্বুজ আছে জায়গাটায়। শঙ্কর মন দিয়ে শুনছিল মিগুয়েলের কথাগুলো আর মনে মনে হাসছিল, কারণ এরকম একটা সম্ভাবনার কথা সে গত রাতেই শুনেছে ওচোয়ার কাছে। কথা বলতে বলতে মিগুয়েলের জোড়া ভুরুর তলায় চোখ দুটো দপ করে জ্বলে উঠল। আমরা কিন্তু এখান থেকে খালি হাতে ফিরে যাব না। আতাহুয়ালপার গল্প মিথ্যে হতে পারে না। এখন তুমি আমাদের চাঁদের উপত্যকায় নিয়ে যাবে। আয়াকুচো থেকে কুচকোর পথে না গিয়ে অন্য পথে লা পাজ যাওয়া ঠিক করল সুয়ারেজ। পরদিন সকালেই যাত্রা শুরু হবে। রাতের বেলা তাঁবুর মধ্যে ম্যাপটা বের করে দেখছিল শঙ্কর। বেশ গরম আবহাওয়া। এখন ডিসেম্বর মাসে তার নিজের দেশে বেশ ঠান্ডার আমেজ, অথচ এই দক্ষিণ গোলার্ধের দেশগুলোর নিয়মটাই উল্টো। শঙ্কর ভাবছিল তার ম্যাপটাতে চাঁদের উপত্যকা বলে তো কিছু নেই, তাহলে জায়গাটা ঠিক কোথায়? একটু চিন্তাগ্রস্ত লাগছিল তাকে। এদিকে পাশে শুয়ে ব্রুনো অঘোরে ঘুমোচ্ছে, কিন্তু ঘুম আসছে না শঙ্করের। হঠাৎ তার মনে হলো তাঁবুর বাইরে থেকে ফিস ফিস করে তার নাম ধরে কেউ ডাকছে। শঙ্কর, শঙ্কর। তাঁবু থেকে মুখ বের করতেই শঙ্কর অন্ধকারে বিকট দর্শন ওচোয়ার মুখটা দেখতে পেল। খুব সন্তর্পণে সে তাঁবুর বাইরে আসতেই ওচোয়া তার হাতে একটা ম্যাপ দিল। হলুদ হয়ে যাওয়া জীর্ণ ম্যাপটা দেখেই চিনতে পারল শঙ্কর। এটাকেই ওচোয়া সব সময় লুকিয়ে রাখত, আর এটার জন্যই আমাজনের বুকে স্টিমারে সে রাতে লোকটার সঙ্গে ওচোয়ার লড়াই বেঁধেছিল। ওচোয়া বলল, এই ম্যাপটা তোমার কাছে রাখো সাবধানে। এখানে ভ্যালিডা লুনা মানে চাঁদের উপত্যকার হদিশ আছে। তুমি সুয়ারেজদের ওখানে নিয়ে যেতে না পারলে ওরা তোমাকে মেরে ফেলবে। লা পাজ থেকে ফের কালামা পৌঁছাতে আরও 3 দিন সময় লাগল। এখান থেকে দক্ষিণ পশ্চিম দিক বরাবর কার্ডিলেরা ডি শাল পর্বতশ্রেণীর পথ অতি দুর্গম। এই পথে মোটর চলাচল অসম্ভব। প্রায় 100 কিলোমিটার পথ পায়ে হেঁটে অথবা ঘোড়ায় চড়ে গেলে আটাকামা মরুভূমির শুরুতে একটা জনবিরল ছোট্ট গ্রাম পড়ে, নাম সান পেড্রো ডি আটাকামা। প্রচণ্ড গরম আর ভীষণ শুষ্ক এ অঞ্চলে সামান্য কিছু ক্যাকটাস পান্থপাদপ জন্মায়। বেশিরভাগ অঞ্চলটাই জনবিরল। এখানে সুয়ারেজের অভিযাত্রী দল ফোর্ড আর ম্যাক্সওয়েল গাড়িটা ছেড়ে দিল। কালামা থেকে জোগাড় হলো 6খানা ঘোড়া আর মালবহনের জন্য লামা আর আলপাকা মিলে 8টি মালবাহী গবাদি পশু। এই পার্বত্য মরু অঞ্চল লামা আর আলপাকাদের চারণভূমি। এই পশুগুলো নেওয়ার কারণ যেমন তাদের পিঠে মাল বহন করা যাবে, আবার খাদ্যাভাবে এদের মাংসও পাওয়া যাবে। শঙ্করদের দল কালামা ছেড়ে সান পেড্রো রওনা হওয়ার আগের দিন এই পথে যে কারভালহো ওচোয়ারা চাঁদের উপত্যকার উদ্দেশ্যে চলে গেছে
তার নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। যাওয়ার পথে কারভালহো বিভিন্ন স্থানে গাছে তার চিহ্ন রেখে গেছে, ইংরেজির সি অদ্যাক্ষর। শঙ্করের মনে পড়ে যাচ্ছিল আফ্রিকার রিক্টার্সভেল্ড পর্বতমালার কথা। সেখানে পথ যাতে না হারায় তাই আলভারেজ গাছের গুঁড়িতে এরকম সংকেত খোদাই করত। কারভালহোর খোদাই করা সংকেত দেখে শঙ্কর বুঝতে পারছিল যে মিগুয়েলদের দলটাকে নিয়ে সে ঠিক পথেই চলেছে। দুদিন ধরে কখনো ঘোড়ায় কখনো হেঁটে পথ চলার পর শঙ্করদের দলটা তৃতীয় দিন দুপুরবেলায় সান পেড্রো ডি আটাকামা এসে পৌঁছল। চারপাশে তাকাতেই শঙ্করের মনে হলো সে যেন গ্রহান্তরের কোনো অপার্থিব জায়গায় এসে পৌঁছেছে। চারপাশে ঊষর মরুভূমি, শুকনো লালচে ধুলো উড়ছে। চাঁদের মাটি যেমন এবড়ো খেবড়ো, ছোট বড় নানা আকৃতির ক্রেটারে পূর্ণ, ঠিক তেমনি কোথাও জনমানব নেই ধুধু প্রান্তর জুড়ে। উপত্যকা ঘিরে ভাঙাচোরা পাহাড়ের চূড়াগুলো যেন শটান দাঁড়িয়ে আকাশের গায়ে ভৌতিক সব ভাস্কর্য করে তুলেছে। যেন পাহাড় নয়, কোনো অশরীরী আত্মা তারা। কিংভূত প্রাকৃতিক গঠনগুলো দেখে শঙ্করের মনে সমীহ জাগল। এই পর্বতের আকৃতি আর প্রকৃতি আফ্রিকায় দেখা পর্বতগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন। কোথাও এতটুকু জলের চিহ্ন মাত্র নেই, যেন কয়েক দশক ধরে এখানে কোনো বৃষ্টিপাত হয়নি। সান পেড্রোয়ে একটা উঁচু পাথরের উপর উঠে দাঁড়ালো শঙ্কর। বহু দূরে কার্ডিলেরা ডি শাল পর্বতশ্রেণীর দুটো পর্বত শিখর মাথা উঁচিয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে, মাউন্ট লিকাঙ্কাবুর আর মাউন্ট জুরিক। দুটি ঘুমন্ত আগ্নেয়গিরি। সুউচ্চ লিকাঙ্কাবুরের শীর্ষে তুষার মুকুট পরানো, অথচ জুরিকের মাথাটি ভাঙা। প্রবল অগ্নুৎপাতে কোনোদিন তার চূড়াটা ভেঙে পড়েছিল। শঙ্করের মনে পড়ে গেল বৃদ্ধ আতাউয়ের কেচুয়া উপকথা। ওচোয়ার ম্যাপটা শঙ্করের মনে ছবির মতো গেঁথে গেছে। লিকাঙ্কাবুর আর জুরিক হল কার্ডিলেরা ডি শালের দুটি পর্বত শিখর। তার সামনে বিস্তীর্ণ যে লবণ সমতল বহু দূর পর্যন্ত বিস্তৃত, আর পূর্ব দিকের থেকে পশ্চিমে ছড়ানো যে নিচু পর্বতশ্রেণী কার্ডিলেরা ডেমেইকোতে একাকী দাঁড়িয়ে একটি লজ্জাবনত পর্বত, তার নাম কুইমল। এই কুইমলই কি একা একা অশ্রুমোচন করে লিকাঙ্কাপুরের জন্য? শঙ্কর বিকেলের পড়ে আসা আলোয় দেখতে পায় কুইমলের পেছন দিকে আড়াআড়িভাবে যে বিশাল উপত্যকা, সেখানে শয়ে শয়ে ফ্লেমিঙ্গো পাখি যেন এই মুহূর্তে চড়ে বেড়াচ্ছে। মুহূর্তের জন্য শঙ্করের মনে হয় ওখানে যেন ঈষৎ জলের আভাস দেখা যায়। নাকি তার চোখের ভুল? সেই সুবিশাল স্বর্গীয় সৌন্দর্যের উপত্যকাটি বুঝি চাঁদের উপত্যকা, ভ্যালি ডি লা লুনা। শঙ্কর সমস্ত কিছু ভুলে ক্ষণিকের জন্য মুগ্ধ চোখে অপলক চেয়ে থাকে সেদিকে। শঙ্করের মুগ্ধ তন্ময়তা হঠাৎ এক আর্তচিৎকারে ভেঙে গেল। সে পেছন ফিরে দেখে বৃদ্ধ আতাউ মুখ থুবড়ে মাটিতে পড়ে আছে। তার মুখের কষ দিয়ে রক্ত ঝরছে। অস্পষ্ট স্বরে সে যেন পর্তুগিজ ভাষায় কি বিড়বিড় করে বলছে। ব্রুনো তার শক্ত চামড়ার বুট দিয়ে লোকটাকে লাথি মারছে। পাশে দাঁড়ানো বুয়েন্দিয়ার হাতে শঙ্করকে দেওয়া ওচোয়ার সেই ম্যাপটা। শঙ্করের প্রচণ্ড আক্ষেপ হয় আর নিজের উপরে ক্রোধ জাগে। ইস, কি মস্ত ভুল করেছে সে! এই বৃদ্ধ আতাউ নিশ্চয়ই কৌতূহলবশত শঙ্করের জিনিসপত্র ঘেঁটে এই ম্যাপটা বের করেছিল। আর এই দুই যমদূত ব্রুনো আর বুয়েন্দিয়া তার হাতে ম্যাপটা দেখে তাকেই ম্যাপের মালিক সাব্যস্ত করেছে। শঙ্করের অসাবধানতার মাসুল গুনতে হচ্ছে এই বৃদ্ধকে। শঙ্কর দেখল তাঁবু থেকে সুয়ারেজ বেরিয়ে আসছে একটা 375 ম্যানলিকার রাইফেল হাতে। খুব কাছে এসে সে ঘষঘষে গলায় বলল, এই তো সেই আতাহুয়ালপার গুপ্তধনের ম্যাপ, কিন্তু এই ম্যাপের আঁকিবুকির অর্থ তুমি উদ্ধার করবে। আপাতত এই কেচুয়া বুড়োটাকে আমাদের দরকার নেই। এটুকু বলেই সুয়ারেজ রাইফেলের নলটা বুড়ো আতাউয়ের মাথায় ঠেকিয়ে ট্রিগার টিপে দিল।
গোটা ঘটনাটা এত দ্রুত আর নির্বিকার চিত্তে সুয়ারেজ ঘটালো যে শঙ্কর ঘটনার অভিঘাতে স্থাণুবৎ দাঁড়িয়ে রইল। তার সংবিত ফিরল যখন গুলির শব্দটা চাঁদের উপত্যকার চারপাশে দাঁড়ানো ভুতুড়ে পাহাড়গুলোর গায়ে ধাক্কা লেগে প্রতিধ্বনি হয়ে ফিরে এলো। পরক্ষণেই তার মনে হলো চাঁদের উপত্যকার কোথায় আতাহুয়ালপার গুপ্তধন লোকানো আছে, জানা হয়ে গেলে তাকেও এই নৃশংস লোকগুলো খুন করে ফেলবে। বুয়েন্দিয়ার হাত থেকে ম্যাপটা নিয়ে শঙ্কর তার সামনে মেলে ধরল। সূর্যাস্তের সময় আসন্ন, একটু পরেই চাঁদ উঠবে শুক্লা চতুর্দশীর। বহু দূরে কার্ডিলেরা ডি শালের দুটি পর্বতশৃঙ্গ লিকাঙ্কাবুর আর জুরিক পাশাপাশি দাঁড়িয়ে আছে, ঠিক ম্যাপে যেমনটা দেখানো হয়েছে। তারপর বিস্তীর্ণ লবণ সমতল ছড়িয়ে আছে চাঁদের উপত্যকা জুড়ে। ওই তো দেখা যাচ্ছে কার্ডিলেরা ডোমেইকোর বড় পাহাড়, রাজকন্যা কুইমল। ম্যাপেও হুবহু এরকমটাই আঁকা আছে, কিন্তু ম্যাপের এক জায়গায় চোখ রেখে শঙ্করের কপালে ভাঁজ পড়ল। একটা লাল দাগ মাউন্ট লিকাঙ্কাবুর থেকে কুইমলের তলদেশ পর্যন্ত টানা হয়েছে। এই লাল দাগটার অর্থ কি? লিকাঙ্কাবুর থেকে কুইমলের দূরত্ব আনুমানিক 30 কিলোমিটার। এই দাগটা কি শুধুমাত্র দুটি পাহাড়ের দূরত্ব বোঝাতে টানা হয়েছে, নাকি অন্য কিছু? শঙ্করের কপালের ভাঁজটা আরও গভীর হলো। এছাড়া ম্যাপটায় আরও একটা অদ্ভুত সংকেত আছে, যার মর্মোদ্ধার করতে শঙ্কর নাজেহাল হচ্ছে বারবার। কুইমল পর্বত যেখানে ম্যাপে চিহ্নিত আছে, তার দক্ষিণ পশ্চিম কোণ ঘেঁষে একটি সাংকেতিক চিত্র আঁকা আছে। 3টি নারী হাঁটু গেড়ে বসে আছে প্রার্থনার ভঙ্গিমায়। এর অর্থই বা কি? একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে শঙ্করের। হয়তো এই হেঁয়ালির অর্থ উদ্ধার করতে পারলেই আতাহুয়ালপার গুপ্তধনের হদিশ পাওয়া যাবে, কিন্তু ততক্ষণে এই ভয়ানক লোকগুলো তাকে মেরে ফেলবে। শঙ্কর যেমন জীবনে আলভারেজ কারভালহোর মতো বন্ধু মনোভাবাপন্ন পর্তুগিজ দেখেছে, তেমনি সুয়ারেজ মিগুয়েলদের মতো সাক্ষাৎ শয়তানদেরও দেখেছে। ম্যাপ পর্যবেক্ষণের সময় সুয়ারেজ আর মিগুয়েল আলমেইদা তাকে যে কঠোর চোখে লক্ষ্য করছে, শঙ্কর তা টের পেয়েছে। সে মুখ তুলে বলল, আমি এই ম্যাপের রহস্যোদ্ধারের চেষ্টা করব। তারপর দিগন্তের দিকে অন্যমনস্কভাবে চেয়ে দেখল চাঁদের উপত্যকার পশ্চিমে সূর্য ডুবে গিয়ে চাঁদ উঠেছে থালার মতো। রাত তখন 1টা হবে। তাঁবুর ভেতর নিঃশব্দে বিছানা ছেড়ে শঙ্কর উঠে বসল। ব্যাগটাও গুছিয়ে নিল। ব্যাগ থেকে ম্যাপটা বের করে জামার পকেটে রাখল ভাঁজ করে। 1911 কোল্ড পিস্তলটা হোলস্টারে রাখল। খাপ শুদ্ধ ছোড়াটা গুঁজে রাখল কোমরে। তার বাঁ পাশে ব্রুনো অঘরে ঘুমোচ্ছে। শঙ্কর ব্রুনোর মাথার কাছে রাখা ম্যানলিকার রাইফেলটা সন্তর্পণে তুলে নিল। রাইফেলের কার্ট্রিজ সে আগেই সরিয়ে রেখেছিল। তাঁবু থেকে বেরিয়ে শঙ্কর তাঁবুর পিছনে বাঁধা ঘোড়াগুলোর কাছে এলো। তারপর তার কালো ঘোড়াটার ঘাড়ে রেশম চুলে হাত বোলালো আলতো করে। ঘোড়াটা যেন যাওয়ার জন্য প্রস্তুতি ছিল। শঙ্কর তৎক্ষণাৎ লাফিয়ে ঘোড়াটার পিঠে উঠতেই সে চাঁদের আলোয় ধোয়া চাঁদের উপত্যকা দিয়ে ছুটতে শুরু করল। যাওয়ার সময় শঙ্কর যদি একবার পিছনে ফিরে দেখত, তাহলে সে সাবধান হতে পারত। আর একটা ছায়ামূর্তি যে তার পিছু নিয়েছে তা সে টেরই পেল না। চাঁদের আলোয় ধোয়া লবণ সমতল দিয়ে ঘোড়া ছুটিয়ে চলার সময় শঙ্কর শুনতে পেল তার পিছনে আরও একটা ঘোড়ার খুঁড়ের শব্দ ক্রমশই এগিয়ে আসছে। সে একবার পেছন ফিরে তাকাতেই অশ্বারোহী রাইফেল তুলে গুলি চালালো। তৎপর শঙ্কর মাথা নিচু করে ঘোড়ার গলার কাছে মুখটা নামিয়ে আনল। হাওয়ার ভিতর অস্পষ্ট শীষের মতো আওয়াজ তুলে গুলিটা বেরিয়ে গেল তার কান ঘেঁষে। শঙ্কর হোলস্টার থেকে তার পিস্তলটা বের করে আনলো। লোকটা অনেকটা কাছে এসে পড়েছে।
কিন্তু চলন্ত ঘোড়ায় বসে পেছন ফিরে নিশানা ঠিক রাখা মুশকিল। ইতিমধ্যে আর একটা গুলি পেছন থেকে ছুটে এসে তার মাথার টুপিটা উড়িয়ে নিয়ে গেল। শঙ্কর বুঝতে পারল গুলিটা আর ইঞ্চি দুয়েক তলা দিয়ে গেলে তার মাথার খুলিটা উড়ে যেত। এভাবে পেছনে তাড়া করে আসা অশ্বারোহীর গুলি থেকে নিজেকে বেশিক্ষণ বাঁচিয়ে রাখা কঠিন কাজ। তৃতীয় গুলির শব্দটা হতেই শঙ্কর চোখ বুজে মাথা নামালো। পরক্ষণে একটা মরণ আর্তনাদ শুনতে পেল সে। ঘাড় ঘুরিয়ে দেখল পেছনে তাড়া করে আসা অশ্বারোহী ঘোড়ার পিঠ থেকে ছিটকে পড়ল। শঙ্কর ঘোড়া থামিয়ে দৃশ্যটা ভালো করে দেখার জন্য কাছে এগিয়ে গেল। চাঁদের আলোয় সে স্পষ্ট দেখল ঘোড়ার পিঠ থেকে গুলি খেয়ে পড়ে যাওয়া লোকটা বুয়েন্দিয়া। বুয়েন্দিয়ার মৃত্যুর ঠিকানা দেখানো গুলিটা কোথা থেকে ছুটে এসেছে তা খোঁজ করতে শঙ্কর টর্চ জেলে দেখে শখানেক হাত দূরে একটা খাড়া পাহাড়ের নিচে পাথরের আড়াল থেকে কারভালহো উঠে দাঁড়ালো রাইফেল হাতে। শঙ্করের মনে হলো আলভারেজের মতো কারভালহো একজন দক্ষ ক্র্যাকশট। কারভালহোর সঙ্গে ওচোয়াও বেরিয়ে এলো পাথরের আড়াল থেকে। শঙ্কর তাদের সুয়ারেজের হাতে বৃদ্ধ আতাউয়ের খুন হওয়ার ঘটনাটা জানালো। হঠাৎ ম্যাপের কথা মনে পড়তেই শঙ্কর প্রার্থনারত তিনটি নারীর রহস্য আর ম্যাপে টানা লাল দাগটার তাৎপর্য জানতে চাইল ওচোয়ার কাছে। ওচোয়া তখন উপত্যকার দক্ষিণ পশ্চিম দিকে আঙুল তুলে কি যেন দেখালো। শঙ্কর তাকালো সেদিকে। চাঁদের আলোর বন্যায় গোটা চাঁদের উপত্যকা প্লাবিত হয়ে আছে। চাঁদের গায়ের মতো উঁচু নিচু গহ্বর, ছোট বড় ভুতুড়ে আকৃতির গা ছমছম করা পাহাড়ে ঘেরা এই উপত্যকা। চাঁদের আলোয় ঝকঝক করছে সাদা সোডিয়াম নাইট্রেট লবণের পুরু আস্তরণ। লবণ উপত্যকার পাশে তিনটি পাহাড়ের বিশেষ আকৃতির দিকে তাকিয়ে চমকে উঠল শঙ্কর। অবিকল যেন তিনটি নারী হাঁটু গেড়ে প্রার্থনায় বসেছে। ম্যাপের সাংকেতিক চিত্রের মর্মোদ্ধারে শঙ্কর চমৎকৃত হয়ে তাকালো ওচোয়ার দিকে। ওচোয়া মৃদু হেসে বলল, ত্রেস মারিয়াস, তিনটে মেয়েরই প্রার্থনারত। শঙ্কর প্রশ্ন করল, কিন্তু ম্যাপে লিকাঙ্কাপুর থেকে টানা লাল দাগটার অর্থ কি? ওচোয়া গভীর চিন্তায় মগ্ন হয়ে বলল, সেটা এখনো ঠিক জানি না। হয়তো কাল ভোর হলে সে রহস্যটা জানা যাবে। কিন্তু কাল আমাদের জন্য অনেক বিপদ অপেক্ষা করে আছে। তবে আমাদের কেচুয়া প্রবাদ বলে, আতাহুয়ালপার গুপ্তধন কেউ চুরি করতে পারে না। তিনি আজও নিজে পাহারা দেন তার গুপ্তধন। হঠাৎ কারভালহো দূরের দিকে তাকিয়ে বলল, শঙ্কর, বিপদের জন্য কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে বোধহয় হবে না। ওই দেখো, বিপদ সান পেড্রোর দিক থেকে চাঁদের উপত্যকায় ঘোড়া ছুটিয়ে আসছে। ওরা তাকিয়ে দেখল চাঁদের মোড়ে আসা আলোয় আটাকামা মরুভূমির বালি আর খানাখন্দে ভরা প্রান্তভূমি যেখানে অন্ধকার দিগন্তে মিশেছে, সেখান থেকে তিনটি কালো বিন্দুর মতো ধুলো উড়িয়ে ছুটে আসছে তিনজন অশ্বারোহী, সুয়ারেজ, মিগুয়েল আর ব্রুনো। চাপা গলায় শঙ্কর বলল, তিন সাক্ষাৎ শয়তান। কারভালহোর কথা মতো ওরা তিনজন পাহাড়ের ঢালে তিনটে বড় পাথরের আড়ালে গিয়ে দাঁড়ালো। কারভালহোর নির্লিপ্ত গলায় বলল, জোসুয়াকে আমার কালামে রেখে এসেছি, আর আসার সময় বলে এসেছি আমি যদি এখান থেকে আর কখনো না ফিরি তাহলে সে যেন আমার ধর্মমতে সৎকার করে ফেলে। অন্ধকারেও শঙ্কর কারভালহোর মুখে অদ্ভুত একটা হাসি দেখতে পেল। সে মুখের দিকে তাকিয়ে শঙ্করের ফের আলভারেজের মুখটা মনে পড়ে গেল। তিন অশ্বারোহী নিকটে এলে তাদের চেনা অবয়বটি আরও স্পষ্ট হলো। লবণ সমতলে যেখানে বুয়েন্দিয়ার মৃতদেহ পড়ে আছে আর তার ঘোড়াটি সন্ত্রস্ত হয়ে কেমন চুপটি করে দাঁড়িয়ে আছে, তিন অশ্বারোহী এসে সেখানটায় দাঁড়ালো। বুয়েন্দিয়ার মৃতদেহটি পর্যবেক্ষণ করে তারা উপত্যকার চারপাশে দাঁড়ানো ভুতুড়ে আকৃতির পাহাড়গুলোর দিকে তাকাচ্ছে। ব্রুনোর হাতে একটা টর্চ জ্বলে উঠল। টর্চের আলোয় সে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে চারিদিক। আলোটা এসে একবার যে পাথরটার পেছনে ওরা তিনজন লুকিয়ে আছে তার উপরে পড়ল। মুহূর্তের জন্য টর্চের আলোর বৃত্তটা থমকে দাঁড়ালো। ব্রুনো কিছু একটা সন্দেহ করেছে। ঘোড়া থেকে নেমে ব্রুনো পাহাড়ের ঢাল বেয়ে দ্রুত উপরে উঠে আসছে। শঙ্কর দেখতে পেল পাথরের খাঁজে পা রেখে
ব্রুনো এদিকেই উঠে আসছে। যখন সে পাহাড়ের ঢাল বেয়ে শঙ্করদের খুব কাছে চলে এসেছে, তখন সে টর্চের আলোয় ওচোয়াকে দেখতে পেল। তৎক্ষণাৎ হাতের রাইফেলটা উঁচিয়ে সে ওচোয়াকে মারতে উদ্যত হলো। পাশ থেকে শঙ্কর দেখতে পাচ্ছে এবার ওচোয়ার মাথায় রাইফেল তাক করে ব্রুনো ট্রিগার টিপবে। আর এক মুহূর্ত বিলম্ব না করে পাশ থেকে শঙ্কর ঝাঁপিয়ে পড়ল ব্রুনোর উপর। আচমকা ধাক্কা খেয়ে ব্রুনো ছিটকে পড়তেই ওচোয়া তার জামার আস্তিনে লুকোনো ধারালো ছুরিটা দিয়ে তড়িতে ব্রুনোর গলার নলিটা কেটে দিল। চাপা আর্তনাদ করে ব্রুনো পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে পড়তেই মিগুয়েল আর সুয়ারেজ তাদের রাইফেল থেকে গুলি ছুটতে শুরু করলো। শঙ্কর একটা পাথরের পেছনে লুকিয়ে পড়ল। ওচোয়াও পাহাড়ের ঢাল বেয়ে নেমে আরেকটা পাথরের পেছনে লুকোলো। ওদিক থেকে মিগুয়েল আর সুয়ারেজ এলো পাথারি গুলি চালাচ্ছে পাথরটা লক্ষ্য করে। এদিকে কারভালহো গুলি ছুঁড়ে প্রত্যুত্তর দিচ্ছে। শঙ্কর নিজে একজন দারুণ বন্দুকবাজ হওয়া সত্ত্বেও সে আজ পর্যন্ত কখনো কোনো মানুষ মারেনি, কারণ সে বন্দুক ব্যবহার করে কেবলমাত্র আত্মরক্ষার জন্য। দুদিক থেকে আরও খানিকক্ষণ গুলির লড়াই চলল। দুপক্ষই চাইছে কাউকে না কাউকে জখম করতে। এক টানা গুলিবর্ষণের মধ্যেই শঙ্কর দেখল মিগুয়েলের ছোড়া একটি গুলি দুর্ভাগ্যজনকভাবে পাথরের গায়ে ধাক্কা লেগে কারভালহোর পেটের কাছে লাগল। সেখানে গভীর ক্ষত থেকে রক্ত গড়াচ্ছে। আর কারভালহো সাংঘাতিক রকমের জখম হয়েছে দেখে শঙ্কর মাথার ঠিক রাখতে পারে না। 375 ম্যানলিকারটা দিয়ে নিশানা করে পাথরের ফাঁক দিয়ে সে একটা গুলি চালায়। আর বিহ্বল হয়ে দেখে বুকের বাঁ দিকটা জাপটে ধরে মিগুয়েল আলমেইদা একটা আর্ত চিৎকার করে ঘোড়ার পিঠ থেকে ছিটকে পড়ছে। ভয়ঙ্কর সেই রাত শেষে শঙ্করের বাঁ দিকে কারভালহোর মুখটা মৃত্যু যন্ত্রণায় বেঁকে চুরে যাচ্ছে। আর সামনের মরুভূমির বুকে দুটো নিথর মৃতদেহ পড়ে আছে, বুয়েন্দিয়া আর মিগুয়েলের। শঙ্করের স্নায়ুগুলো যেন অবশ হয়ে যাচ্ছে। আর ঘোড়ার পিঠ থেকে সুয়ারেজ গুলি চালানো থামিয়ে উদ্ভ্রান্তের মতো চারিদিকে তাকাচ্ছে। ঠিক সেই ব্রাহ্ম মুহূর্তে রাত্রির অবসান আর নতুন দিনের সন্ধিক্ষণে যখন পূর্ব আকাশে সূর্যোদয় হচ্ছে, একটা অপূর্ব প্রাকৃতিক ঘটনা ঘটল। ভোরের প্রথম সূর্যের আলোয় মাউন্ট লিকাঙ্কাবুরের চূড়োর ছায়াটা লম্বা হয়ে পশ্চিম দিক বরাবর এগিয়ে চলল। তারপর একসময় ছায়াটা মাউন্ট কৈমলের তলদেশের কাছে পাহাড়ের ঢালের উপর এক জায়গায় স্পর্শ করল। হঠাৎ দেখা গেল পাহাড়ের ঢাল বেয়ে ওচোয়া সেদিকে নেমে কেচুয়া ভাষায় চিৎকার করতে করতে দৌড়চ্ছে। শঙ্কর, 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 আমি পেয়েছি, আমি পেয়েছি। শঙ্কর দেখে সুয়ারেজ ও লবণ উপত্যকা ধরে ঘোড়া ছুটিয়ে চলেছে মাউন্ট কুইমলের দিকে। প্রকৃতির অমোঘ নির্দেশে ওচোয়া, সুয়ারেজ আর শঙ্কর তিনজনেই যেন বুঝতে পারে আতাহুয়ালপার গুপ্তধন কোথায় লুকিয়ে আছে। প্রকৃতি তার চমৎকার রূপের প্রকাশে ফাঁস করে দিল সে রহস্য। পাহাড় রাজকন্যা মাউন্ট কুইমলের গিরিকন্দরেই কোথাও লুকিয়ে রাখা আছে ইনকা রাজা আতাহুয়ালপার লুকানো সোনাদানা। শঙ্কর একবার মৃত্যু পথযাত্রী কারভালহোর দিকে তাকালো। যন্ত্রণা ক্লিষ্ট সেই মুখেও যেন মৃত্যুকে উপেক্ষা করার তাচ্ছিল্য ভরা হাসি। আলভারেজও যেন এভাবেই মৃত্যুকে মেনে নিয়েছিল, মৃত্যু ভয়কে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে। শঙ্কর জানে এদের মতো দুঃসাহসিক অভিযাত্রীদের একটাই মন্ত্র, মাভই। দাঁতে দাঁত চেপে কারভালহো বলে উঠল, শঙ্কর, তুমি এগিয়ে যাও, ওই লোভী শয়তানটাকে আটকাও। লিকাঙ্কাবুরের ছায়া অনুসরণ করতে করতে শঙ্কর দ্রুত ঘোড়া ছুটিয়ে এগিয়ে গেল কুইমলের দিকে। বেলা বাড়লে ছায়ার অবস্থান পাল্টে গিয়ে দিক নির্ণয় ভুল হতে পারে। শঙ্কর দেখল লিকাঙ্কাবুরের ছায়া যেখানে কুইমলের গাত্র স্পর্শ করেছে সেখানে সত্যি একটা গুহা আছে। শঙ্কর সেই গুহার সামনে এসে আশ্চর্য হয়ে গেল। অবাক হয়ে সে দেখল গুহামুখের আকৃতিটা
অবিকল মানব হৃদয়ের মতো। শঙ্কর সতর্ক হল, কারণ সে জানে তার গুহামুখে পৌঁছনোর অনেক আগেই ওচোয়া আর সুয়ারেজ সেই গুহায় প্রবেশ করেছে। ওচোয়াকে অনুসরণ করে ধনলোভী সুয়ারেজ গেছে তার পিছু পিছু। ওচোয়ার খুব বিপদ, কারণ সশস্ত্র সুয়ারেজ এক সাক্ষাৎ শয়তান। গুহার ভেতরকার নিশ্ছিদ্র অন্ধকারে শঙ্কর টর্চ জ্বালালো। মুশকিল হলো, এক নাগারে টর্চ জ্বেলে চললে তার ব্যাটারি অচিরেই শেষ হয়ে শঙ্কর আরও বিপদে পড়বে। সেজন্য নিরেট অন্ধকারে শঙ্কর টর্চ জ্বালিয়ে সুড়ঙ্গের দিক আর প্রকৃতি বুঝে নিয়ে ধীরে ধীরে টর্চ নিভিয়ে হাঁটতে থাকে। ঘণ্টাখানেকের মধ্যেই তার চোখ অন্ধকারে অভ্যস্ত হয়ে পড়ে, কিন্তু অনুমানের উপর ভর করে সে কোথায় চলেছে নিজেও জানে না। গুহার সুড়ঙ্গের রাস্তা কখনো ডাইনে, কখনো বাঁয়ে গেছে, আবার কখনো রাস্তা এসে পাথরের দেওয়ালে ধাক্কা খেয়ে আবার সমকোণে বেঁকেছে কোনো একটা দিকে। রিক্টার্সভেল্ড পর্বতমালার গুহার ভিতর শঙ্করের এরকম অভিজ্ঞতা হয়েছিল। সে মাঝে মধ্যে টর্চ জ্বেলে খড়িমাটি দিয়ে গুহার দেওয়ালে এস চিহ্ন আঁকছিল পথ মনে রাখার জন্য। এভাবে বহুক্ষণ চলার পর সে ওচোয়া কিংবা সুয়ারেজের কাউকে দেখতে পেল না। হঠাৎ শঙ্করের মনের ভেতর একটা দৃশ্য ভেসে উঠল। গতকাল সান পেড্রো পৌঁছে সেখান থেকে ভ্যালি ডি লা লুনার যে প্যানোরামিক ভিউ দেখেছিল, সেখানে অসংখ্য ফ্লেমিঙ্গো পাখিকে যেখানে সে চড়ে বেড়াতে দেখেছিল, সেখানে কি কোনো জলের অস্তিত্ব ছিল? দূর থেকে যেন তার তেমনটাই মনে হয়েছিল, নাকি সে ছিল মরীচিকা? সেই ফ্লেমিঙ্গোদের চড়ে বেড়ানোর জায়গাটা তাহলে লিকাঙ্কাবুরের ছায়া কুইমলের যে ঢালে পড়েছে তার পেছনের দিকে, মানে কুইমলের দক্ষিণ পশ্চিম দিক বরাবর। অন্ধকার গুহার ভেতর চলতে চলতে কতবার যে শঙ্কর হোঁচট খেল, চামড়ার শক্ত বুটের ভিতরে কতবার যে তার পা রক্তাক্ত হলো তার ইয়ত্তা নেই। তবু কোথাও সে গুহার মুখ বা জলের উৎস খুঁজে পেল না। একবার এক জায়গায় সুড়ঙ্গটা এসে পাথরের দেওয়ালের সামনে দুদিকে সমকোণে বেঁকে গেল। শঙ্কর বাদিকের পথটা ধরল, কারণ তার অনুমান অনুযায়ী লবণহ্রদ থাকলে সেটা কুইমলের দক্ষিণ পশ্চিমে থাকারই কথা। অথচ এই পথে ঘণ্টাখানেক আরও চলার পর তার মনে হতে থাকলো সেটা নিচের দিকে নেমে আসার বদলে যেন শঙ্করকে আরও উপর দিকে নিয়ে যাচ্ছে। সে টর্চটা জ্বালাতেই দেখতে পেল গুহার পথটা হঠাৎ একটা খাড়া খাদের কিনারায় এসে শেষ হয়েছে। শঙ্কর চমকে উঠল, আর কয়েক পা এভাবে হেঁটে গেলেই সে খাদের কিনারায় এসে পৌঁছত, যেখানে মৃত্যু অনিবার্য ছিল। অকস্মাৎ টর্চের আলোয় তার নজরে পড়ল সেই খাদের কিনারায় ওচোয়ার রক্তাক্ত শরীর পড়ে আছে, আর তার পাশে সুয়ারেজ রাইফেল হাতে দাঁড়িয়ে। সে টর্চ জ্বালিয়ে পাথরের দেওয়ালে পথ আছে কিনা জরিপ করছে। গম্বুজাকৃতি গুহার খাদের কিনারা থেকে নিচে নামার রাস্তা খুঁজছে মরিয়াভাবে। বহু নিচে যেন কুলুকুলু জলের ধারার শব্দ। শঙ্করও শুনতে পাচ্ছে সেই শব্দ। একটা পাথর তুলে সুয়ারেজ খাদের গভীরে ফেলল। অনেকক্ষণ পর যেন বহু নিচে জলে পাথর পড়ার শব্দ উঠল। শঙ্কর দেখে সুয়ারেজের মুখে দুশ্চিন্তার রেখা। তার মনও চিন্তিত হয়ে পড়ল, কারণ অনুমান করা যায় এ খাদের গভীরতা 700-800 মিটার তো হবেই। শঙ্কর বুঝল এই খাড়াই পাথরের দেওয়াল বেয়ে 800 মিটার উচ্চতা থেকে নিচে অবতরণ করা অত্যন্ত দুরূহ কাজ। আচমকা হাত বিশেক দূরে দাঁড়ানো সুয়ারেজের টর্চটা গুহার দেওয়ালে ঘুরে ফিরে শঙ্করের মুখে এসে পড়ল। সেই আলোয় শঙ্করের মুখটা আলোকিত হতেই সুয়ারেজের মুখে হিংস্র হাসি ফুটে উঠল। আর তখনই শঙ্কর টর্চের আলোর বৃত্ত থেকে সরে আসার তাড়ায় একটা বিশ্রী কাণ্ড ঘটালো। ভুল করে সে বাঁ দিকে খাদের দিকটায় পা বাড়ালো। মুহূর্তের অসতর্কতায়
একটা আলগা পাথরে পা হড়কে শঙ্কর খাদে পড়ে যাওয়ার মুহূর্তে শারীরিক ক্ষিপ্রতায় ডান হাতে একটা পাথরের খাঁজ আঁকড়ে ধরে তার অনিবার্য পতন রোধ করল। মৃত্যু মুখ থেকে সেই মুহূর্তে রক্ষা পেলেও পতন রোধের আচমকা ঝাঁকুনিতে তার কাঁধ থেকে ম্যানলিকার রাইফেলটা খসে পড়ল সেই গভীর মৃত্যু খাদে। তার শরীরটা এখন দুটো হাতের ভরসায় খাদের শূন্যতায় নিরালম্ব হয়ে ঝুলছে। পর মুহূর্তেই মৃত্যু যেন আরও অবধারিত চেহারা নিয়ে তার সামনে এসে দাঁড়ালো। সে দেখল সুয়ারেজ রাইফেল হাতে তার সামনে এসে দাঁড়িয়েছে, আর রাইফেলের নলটা তার দিকে তাক করা। শঙ্কর বিহ্বল চোখে রাইফেলের নলটার দিকে তাকিয়ে থাকে। আর এক মুহূর্তের মধ্যে এই রাইফেলের নল থেকে ছুটে আসবে একটা ভারী শীষের গুলি, যাতে লেখা আছে শঙ্করের মৃত্যুর ঠিকানা। শঙ্কর দেখল সুয়ারেজের মুখের হাসিটা আরও ক্রূর হয়ে উঠল। এক্ষুনি তার আঙুলগুলো শক্ত হয়ে ট্রিগারে চাপ দেবে, হয়তো আর এক মুহূর্ত। কিন্তু মুহূর্তের ভগ্নাংশ সময়েও অনেক আকস্মিক ঘটনা ঘটে যায়, যাকে আমরা অলৌকিক বা মিরাকেল বলি। শঙ্কর দেখল ওচোয়ার রক্তাক্ত দেহটা অতর্কিতে পিছন থেকে সুয়ারেজের উপরে ঝাঁপিয়ে পড়ল, আর দুটো শরীর একসঙ্গে টাল সামলাতে না পেরে খাদের নিচের দিকে মধ্যাকর্ষণের টানে তীব্র গতিতে নেমে গেল। শঙ্কর শুনতে পেল সুয়ারেজের মরণ আর্তনাদ। অনেক নিচে পাথরের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। শঙ্কর পাথরের খাঁজে দুটো হাত রেখে শরীরটাকে চাগিয়ে ধীরে ধীরে উঠে এলো। একটা সাময়িক স্বস্তির শ্বাস ফেলে পাথরের দেওয়ালে হেলান দিয়ে সে ভাবল, মৃত্যু কি সত্যিই পূর্বনির্ধারিত ঘটনা? না হলে এত কাছে এসেও ফিরে যাবে কেন? কিন্তু সে জানে এই ভয়ঙ্কর গুহা থেকে না বেরোনো পর্যন্ত মৃত্যু প্রতি মুহূর্তে তার আশেপাশেই ঘোরাফেরা করছে। খুব ধীরে সুস্থে শঙ্কর তার পিঠে বাঁধা ন্যাপস্যাকটা থেকে একটা শক্ত মোটা দড়ি বের করল। টর্চটা জ্বালিয়ে দাঁতে কামড়ে ধরল। এখন তাকে সব কিছু সাবধানে অথচ দ্রুত করতে হবে। যে পাথরের খাঁজটিকে শঙ্কর আঁকড়ে ধরে নিশ্চিত পতন থেকে নিজেকে বাঁচিয়েছিল, সেখানেই শক্ত করে একটা দড়ির ফাঁস আটকালো সে। খুব দ্রুত তাকে অবতরণ করতে হবে, না হলে টর্চের ব্যাটারি ডেড হয়ে গিয়ে তাকে নিশ্ছিদ্র অন্ধকারে নিক্ষিপ্ত করবে। এদিকে তার কাছে খাদ্যরসদ শেষ, বোতলের জলও প্রায় শেষের দিকে। খুব সাবধানে পাথরের খাঁজে পা রেখে দড়ির নিচের প্রান্তে কোমর বেঁধে সে নিচে নামতে লাগলো। এভাবে শূন্যে শরীরটাকে ঝুলিয়ে পা দুটোকে পর্যায়ক্রমে গুহার নীড়ের দেওয়ালে রেখে পেছন করে সে অবতরণ করতে থাকে। ঘন্টার পর ঘন্টা, সম্ভবত দিনও অতিক্রান্ত হয়। এভাবে হাড় ভাঙা পরিশ্রম করে তার হাত পায়ের পেশিগুলো যেন ছিঁড়ে যেতে থাকে। খিদের জ্বালায় তার পেটের পেশিগুলোয় খিঁচুনি ধরে। বোতলের জলের শেষ ফোঁটাগুলো সে জিভে স্পর্শ করে কিছুটা শান্তি পায়, কিন্তু তাতে তৃষ্ণার নিবৃত্তি হয় না। তার অবসন্ন শরীর ক্ষণিকের জন্য নিদ্রায় ঢলে পড়ে, আর সেই ভুলের জন্য পাথরের খাঁজে রাখা তার হাত ফসকে গিয়ে কোমরে বাঁধা শক্ত দড়িতে প্রবলভাবে আন্দোলিত হয়ে সে নিরেট পাথরের দেওয়ালে প্রবলভাবে আছড়ে পড়ে। শঙ্করের মনে হয় তার শরীরের সমস্ত হাড় গোড় যেন টুকরো টুকরো হয়ে ভেঙে এক সারহীন মাংসপিণ্ডে পরিণত হয়েছে। তার কপালের বাঁ দিকে পাথরের দেওয়ালের ধাক্কায় থ্যাতলানো গভীর এক ক্ষতের সৃষ্টি হয়েছে, আর সেই ক্ষত থেকে নেমে আসা সান্দ্র তরল রক্ত শঙ্কর ক্ষুধার্থের মতো জিভ দিয়ে চেটে নেয়। কি যেন এক মহা ঘোরে তার মাথার স্নায়ুগুলো অবশ হয়ে চোখের সামনে সব কিছু আবছা হয়ে আসে। খিদে, তৃষ্ণা আর শরীরের হাড় ভাঙা যন্ত্রণায় শঙ্কর সংজ্ঞাহীন হয়ে এভাবে কতক্ষণ ঝুলতে থাকে সে নিজেও জানে না। হঠাৎ প্রবল বেগে নিম্নমুখী পতনের আকস্মিকতায় সে সংজ্ঞা ফিরে পায়। বুঝতে পারে তার শরীরের ভারে দড়ির ফাঁস ছিঁড়ে বা খুলে সে দ্রুত নিচে পড়ে যাচ্ছে। কোনো রকমে পাথরের খাঁজে হাত রেখে এবারও সে ভাগ্যক্রমে পতন রোধ করে।
সংজ্ঞাহীন অবস্থায় দড়ি ছিঁড়ে নিচের দিকে পড়ার সময় তার টর্চটা খসে পড়েছে খাদের গভীরে। নিরেট অন্ধকারে শঙ্কর বাঁ হাতের ঘড়ি পরা কবজিটা চোখের খুব কাছে এনে দেখল 12টা বাজে। রাত 12টা না দুপুর 12টা, গুহার অন্ধকারে তা বোঝার উপায় নেই। শঙ্কর জানে না কত দিন এভাবে গুহার মধ্যে কেটে গেছে। খিদের চোটে সে চোখে আর কিচ্ছু ঠাহর করতে পারছে না, যেন তার মস্তিষ্কের স্নায়ুগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে। প্রচণ্ড যন্ত্রণা আর হতাশায় শঙ্কর কোনো এক নিষ্ঠুর ঈশ্বরের উদ্দেশ্যে চিৎকার করে ওঠে, কিন্তু তার নিষ্ফল আবেদন পাথরের গায়ে ধাক্কা খেয়ে ভাষাহীন ক্রন্দনের মতো গুহার নিস্তব্ধতা ভেঙে ছড়িয়ে পড়ে। শঙ্কর আস্তিক নয়, কিন্তু এই দুর্বল মুহূর্তে ঈশ্বর নির্ভরতার জন্য নিজেকেই তাই আত্মভৎসনা করে। খিদের দাপটে তার বমি পায়, মুখে উঠে আসে তিক্ত পিত্ত রস। তার মনে হয় পেটের ভেতর নাড়ি ভুঁড়িগুলো ছিঁড়ে পড়বে যেন। হঠাৎ শঙ্করের অন্ধকারে অভ্যস্ত ক্লান্ত দুটো চোখ গুহার ইতস্তত শ্যাওলায় ঢাকা দেওয়ালে যেন কি একটা প্রাণীর নড়াচড়া দেখতে পায়। একটা গিরগিটি প্রজাতির প্রাণী অথবা ছোট ইগুয়ানা তার দিকে তাকিয়ে আছে। চেরা জিভটা মুখ থেকে ঝুলছে তার। শঙ্কর মুহূর্তের মধ্যে প্রচণ্ড ক্ষিপ্রতায় ডান হাতের মুঠোয় সরীসৃপটাকে তালুবন্দি করে কোমরে গোঁজা ছোড়াটা বাঁ হাতে তুলে এনে প্রাণীটার মুণ্ডচ্ছেদ করে। ইগুয়ানাটার মুন্ডহীন ধর থেকে ফিনকি দিয়ে বেরোনো তাজা রক্ত মুখে পুড়ে দিয়ে শঙ্কর যেন ভীষণ তৃপ্তি পায়। 1 সপ্তাহ পর অভুক্ত তার শরীরটা যেন আজ খাদ্য পেয়ে ঠান্ডা হলো। সে অনেকটা স্বস্তি বোধ করল। আরও 2 দিন সময় লাগলো গুহার দেওয়াল বেয়ে তলদেশে নামতে। অবতরণের পর তার প্রথমেই নজর পড়ল গুহার সিক্ত মেঝেতে সুয়ারেজের মৃতদেহ পড়ে আছে, অথচ ওচোয়ার দেহের কোনো হদিশ পাওয়া গেল না। শঙ্কর ভাবল, তবে কি জলের স্রোতে ওর দেহ ভেসে গেছে? গুহার মেঝেতে জল দেখার পর শঙ্কর আনন্দে আত্মহারা হয়ে উঠল। 2 হাতের আঁজলা ভরে সে জল পান করল। ভীষণ লবণাক্ত সেই জল পানের অযোগ্য, তবু শঙ্করের তীব্র পিপাসিত বুকে এই জলধারাই যেন শান্তি দিল। শঙ্কর জলের স্রোতের ধারার অভিমুখে গুহার তলদেশ ধরে হাঁটতে শুরু করল। গুহার মুখটা খুঁজে তাকে বের করতেই হবে। এখানে কাজটা তার সহজ হয়ে এলো, কারণ জলের স্রোত একটা ঢালু বরাবর বইছে। এই সুড়ঙ্গের পথটা ধরে শঙ্কর কখনো ডাইনে কখনো বাঁয়ে গেল। শেষে একটা জায়গায় পৌঁছে দেখল সেই জলের ধারা ঢালু পথ বেয়ে অনেকটা নিচে নেমে গেছে জলপ্রপাতের মতো। অবাক হয়ে শঙ্কর ভাবল, তার মানে যেটাকে আমি পাহাড়ের তলদেশ ভাবছিলাম এতক্ষণ, সেটা আসল তলদেশ নয়। আসলে তলদেশ এখন অনেক নিচে, ওই প্রপাতের তলায়। এই ঢালু পথটা হঠাৎ এক জায়গায় এসে সংকীর্ণ হয়ে এলো। এখান থেকে বেয়ে বেয়ে দেয়াল ধরে নামাটা তার কাছে কঠিন হয়ে দাঁড়ালো, অথচ বোঝা যাচ্ছে না ঢালু পথের শেষটা কত নিচে। শঙ্কর কিন্তু একটা বিষয়ে নিশ্চিত, এই জলের স্রোত যখন চলেছে এই পথ বেয়ে, তখন এর শেষে গুহা থেকে বেরোনোর পথ অবশ্যই আছে। তখন সে তার শরীরটাকে লম্বালম্বি ঢালু পথের উপর শুয়ে দিয়ে দেহের সমস্ত ভার জলপ্রপাতের মধ্যে ছেড়ে দিয়ে চোখ বুজল। প্রচণ্ড গতিতে সে স্রোতের সঙ্গে ঢালু বেয়ে শটান নিচের দিকে নামতে থাকল। অদৃষ্টের হাতে তার শরীরের ভার ছেড়ে দিয়ে এভাবে ঢালু পথে সে কতক্ষণ অবতরণ করেছিল শঙ্কর জানে না। একটা সময় সে সশব্দে অবতরণ করল পাহাড় তলদেশে হ্রদের জলে। বৃদ্ধ আতাউয়ের গল্পটা মনে পড়ল শঙ্করের। সাপদুষ্ট নির্বাসিত রাজকন্যা কুইমল রাজকুমার লিকাঙ্কাবুরের জন্য নীরবে অশ্রুমোচন করত। সেই অশ্রু জমেই কি এই হ্রদের জন্ম? চকিতে শঙ্করের মনে পড়ল সুয়ারেজের হাতে মৃত্যুদণ্ড পাওয়ার আগের মুহূর্তে বুড়ো আতাউ বিড়বিড় করে বলেছিল, অশ্রুতে ডুবে আছে ঐশ্বর্য।
সেটাই ছিল মৃত্যুর আগে আতাউয়ের শেষ কথা। শঙ্কর চমকে উঠল। তার মানে এই হ্রদের তলায় কোথাও লুকানো আছে আতাহুয়ালপার সেই বিপুল ঐশ্বর্য। খুব দ্রুত গুহার ভেতর থেকে শঙ্কর বাইরে বেরোনোর রাস্তা পেয়ে গেল। সে বাইরে বেরিয়ে দেখল বিস্তৃত নীল হ্রদের জলে ভোরের সূর্যের নরম আলো ঝিকমিক করছে। বালির চরের উপর হেঁটে বেড়াচ্ছে লম্বা লম্বা পায়ের শয়ে শয়ে অ্যান্ডিয়ান ফ্লেমিঙ্গো পাখি। লবণ হ্রদের অগভীর জলে লম্বা ঠোঁট ডুবিয়ে তারা খুঁটে যাচ্ছে ডায়াটম শ্যাওলা। শঙ্কর এদের কথা বইয়ে পড়েছিল, কিন্তু এই বিস্তীর্ণ জনমানবহীন চাঁদের উপত্যকার লবণ হ্রদে এদের চারণভূমিতে এসে এ বিরল দৃশ্য আজ চাক্ষুষ করল। সাদা পালক, লম্বা গলা আর বুকের কাছটা গোলাপি পালকে ঢাকা ফ্লেমিঙ্গোদের দলটাকে শঙ্কর মুগ্ধ চোখে দেখতে থাকল। ফ্লেমিঙ্গোরা ছড়িয়ে ছিটিয়ে গোটা হ্রদ জুড়ে খুঁটে খুঁটে খাবার সংগ্রহ করছে। শুধু হ্রদের দক্ষিণ পশ্চিম দিকের একটা বিশেষ জায়গায় ফ্লেমিঙ্গোরা যাচ্ছে না। সেদিকে তাকাতেই শঙ্কর বিস্মিত হল। উপত্যকার অপর দিকে দাঁড়ানো ক্রেস মারিয়াস পাহাড়ের 3টি প্রার্থনারত নারীর মুখগুলিও কৃতাঞ্জলি পুটে হ্রদের এই বিশেষ জায়গাটিকে যেন কিছু নিবেদন করছে। শঙ্কর ভাবল, প্রকৃতির কি অপূর্ব রূপ ও মায়া, যা গুপ্তধন রহস্যের উপর থেকে তার যবনিকা তুলে নিচ্ছে ধাপে ধাপে। শঙ্কর অগভীর লবণ হ্রদের গভীরে ডুব সাঁতার কেটে সেই জায়গাটায় পৌঁছল। তারপর বুক ভরা একবার বাতাস টেনে ডুব দিয়ে 40-50 ফুট তলায় সে হ্রদের তলদেশে পৌঁছল। শঙ্কর দেখল হ্রদের ওই জায়গাটায় একটা ডুবো পাহাড় আছে। পাহাড় না বলে টিলা বলা ভালো। হ্রদও ততটা গভীর নয়, তাই সূর্যের আলো ফিকে হয়ে ডুবো পাহাড়ের তলদেশ পর্যন্ত পৌঁছচ্ছে। সেই সূর্যের আলোয় শঙ্কর দেখতে পেল 2টি বড় বড় সোনার মূর্তি, সম্ভবত রাজা আতাহুয়ালপা আর তার রানীর। চকমকিয়ে উঠল। সেই মূর্তি দুটোকে ঘিরে প্রমাণ সাইজের 7টি লামার রূপমূর্তি। রাজা আর রানীর মূর্তি দুটো এত জীবন্ত যেন তারা শঙ্করকেই দেখছে অপলক। লামারাও চিলিতে খুব পবিত্র জীব, অনেকটা হিন্দুদের গোমাতার মতো। শঙ্করের মনে হচ্ছিল রাজা আতাহুয়ালপা আর রানী যেন এ হ্রদটিতে নেমে অবগাহন করছেন। তাদের মগ্নতা ভাঙতে শঙ্করের যেন মন চাইল না। শঙ্কর কয়েক মুহূর্ত এই সুন্দর বিরল দৃশ্যটা তাকিয়ে দেখল। তারপর মাথা ঝুঁকিয়ে নির্ভীক ও শেষ স্বাধীন ইনকা রাজা আতাহুয়ালপাকে অভিবাদন জানালো। এক মুহূর্ত আর অপেক্ষা না করে শঙ্কর হ্রদের তলদেশ থেকে সাঁতরে জলের উপরে ভেসে উঠল। দূরে তাকিয়ে সে দেখল ধূসর লালচে চাঁদের উপত্যকায় তখন সূর্যের আলোর ছটা। লবণ উপত্যকায় সূর্যের আলো ঠিকরে যাচ্ছে লবণের সাদা আস্তরণে। বহু দূর লিকাঙ্কাবুর আর মাথা ভাঙা জুরিক পাশাপাশি দাঁড়িয়ে দেখছে প্রকৃতির এ অগাধ সৌন্দর্য। লিকাঙ্কাবুরের ছায়া চাঁদের উপত্যকা পেরিয়ে যেন কৈমলের হৃদয় স্পর্শ করছে। আর এই অপূর্ব প্রকৃতির পটভূমিকায় বিস্তীর্ণ হ্রদ এলাকায় আপন মনে ফ্লেমিঙ্গোরা লম্বা লম্বা পায়ে হেঁটে তাদের খাবার খুঁজে চলেছে। এ অপূর্ব দৃশ্যপটটি যেন চিত্রার্পিত হয়ে আছে বহুকাল। তা যেন এক অপূর্ব বিরল ঐশ্বর্য হয়ে শঙ্করের হৃদয়ে জায়গা করে নিল। এর চেয়ে বড় সম্পদ যেন আর পৃথিবীতে নেই। এসব তাকিয়ে দেখতে দেখতে শঙ্করের মনে হলো এ চাঁদের উপত্যকার অধীশ্বর লিকাঙ্কাবুর আর অধীশ্বরী কৈমল। একদিন লাতিন আমেরিকার এই দেশ স্বাধীন ইনকা রাজা আতাহুয়ালপার দেশ ছিল। আতাহুয়ালপার সম্পত্তি এই প্রকৃতির বুকে পাহারা দিচ্ছে লিকাঙ্কাবুর আর কৈমল। কেচুয়া প্রবাদ মিথ্যা নয়। আতাহুয়ালপার ধন সম্পদে কারও অধিকার নেই।
কোনো মানুষ তা হরণ করতে পারে না। শঙ্কর ধীরে ধীরে লবণ হ্রদের জল থেকে উঠে আসে। এখন তাকে যেতে হবে অনেক দূর, লিকাঙ্কাপুরের রাজত্ব ছাড়িয়ে, আতাহুয়ালপার রাজত্ব ছাড়িয়ে আরও বহু দূরে, 7 সমুদ্র 13 নদী পেরিয়ে তার নিজের দেশ ভারতবর্ষে, যেখানে বাংলার এক ছোট গ্রামে তার মা, বাবা আর বোন থাকে। শঙ্করকে ফিরে যেতে হবে তাদের কাছে। লম্বা লম্বা পা ফেলে শঙ্কর উত্তর পূর্বে সান পেড্রো ডি আটাকামার দিকে হাঁটতে থাকে। পেছনে পড়ে থাকে চাঁদের উপত্যকা, ভ্যালি ডি লা লুনা।